আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আমার কাছে এসছে অনেকগুলো ঘটনার মধ্যে আমি এই ঘটনাটা আমি সবার আগে বলতে যাচ্ছি, আপনাকে যেটা একটু আগে শোনালাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে, তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি কারণ সে কোথায় আছে আমি এগুলি বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s এর ঘটনা, 90-এর শুরুর দিকে আর কি। নীলফামারী জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেইখানে জলঢাকা থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানে ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং একজন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিছুটি হয়ে থাকতো এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সবকিছু উনিই করতেন, নামাজ কালাম হতো ওই জায়গায়, কিন্তু রান্না টান্না কিছু হতো না ওই মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল কোন দিন কে কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলা ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি, ওরা ওদের নিজেদের বাসায় চলে যায় আর থাকে শুধুমাত্র এই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মাদ্রাসায় থেকে যায় এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার ওই দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা খুলো না, আর পরিচয় না নিয়ে দরজা খুলবা না। কারণ অনেকেই দেখা যায় যে এশার নামাজের পরে এসে রাত্রেবেলা এখানে থাকতে চায়, ঘুমাতে চায়, অনেকেই আছে যাদের থাকার জায়গা নেই, এরকম অনেকেই আকুতি করে আর কি। তো ওনারা বলেছে ঠিক আছে। তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল, ওনারা দুজন ওই বাসায় খেয়ে দিয়ে মাদ্রাসে এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে। এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে আকাশে মেঘ চমকাচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সবকিছু ভিজিবল। ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসা আসার পথে দেখা যায় অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাইট লাগছে না আর কি গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময়। ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তোরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল, কতক্ষণ জ্বালিয়ে রাখবে। চার্জেরও একটা বিষয় আছে, কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সবকিছু বন্ধ টন্ধ করে শুয়ে পড়ে, গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তন্দ্রার মতো লেগে আসে হঠাৎ। ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠকঠক করে শব্দ আসে। শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে, এই খোকন গেট খোল। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি কোথা থেকে কালেক্ট করা হয়েছে এবং কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আজকের গল্পগুলি বা ঘটনাগুলি, চলুন সেটা একটু বলি। তার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে ভালোবাসেন বা ভূত এফএম ভালোবাসেন, তারা অনেকেই এই চ্যানেলে আগে থেকে জয়েন আছেন, যে জানেনই যে এই চ্যানেলকে সর্বদা কিন্তু বাছাই করা সকল ইমেল এপিসোড এই চ্যানেলের মাধ্যমে শোনানো হয়। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সম্পূর্ণ ঘটনাগুলো শুনে আসি, তারপরে আলোচনা হবে। উনি খুব মানে অবাক হয়ে যায় এত রাতের বেলা। তো ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ, ওনাদের যে ওস্তাদ যে হুজুর ওনাদেরকে পড়া এখানে থাকে, ওনার মাদ্রাসা এটা। তো ওরা কি করলো, মানে ওই উঠে গেল, জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড, ও ঘুমাচ্ছে এবং ওর একটা সমস্যা, যদি ঘুমায় যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুললো এবং লোহার দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ওই চমকানির মানে আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে এবং বুড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল, একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের খাবো একটা। জাকির কোথায়, বলে ও তো ঘুমাচ্ছে, বলে ওরা ডাক দে, ওকে উঠা। তো উনি কি করলো, মানে হুজুরের ধমকের শব্দে এক শব্দে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং জাকিরকে উঠালো, যাই একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে জোরে বলছে, হ্যাঁ বিয়ে খাবো, তুই ওঠ। তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ও ঘুমন্ত অবস্থায় ভয়ে দাঁড়িয়ে গেছে আর কি। হুজুরকে তো ভয় পায় সবাই।
তো ওরা কি করলো, হুজুরের সাথে হাঁটা ধরলো, তালা টালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে। এমন সময় হুজুর বললো, ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটাতে গিয়ে ওঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকির ছেলেটা, যে বন্ধুটা সাথে ছিল, ও না ঘুমাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায়, উঠছিল না। তো ওই মুহূর্তে ভাইটা মানে বললো যে এই, মানে হেসে দিছে আর কি। তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে। তো আমার হুজুর বিশাল ধরে একটা ঝাড়ি দিছে, এই কি দুষ্টামি করতেছিস কেন? ওই মুহূর্তে উনি বললো যে আলিফ ভাই, আমি যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরো বিকট, আরো কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা। আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বললো, এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কি করলো, জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো ইটস নট, এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ঝাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না। স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি, মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুরের গায়ের থেকে এরকম বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মেখে চলা মতো লোক, ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ কেন আসবে? আর বিয়ে সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না। কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচন্ড, মানে হুজুরকে ওরা প্রচন্ড ভয় পায়। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কোথার থেকে কি ধরে বসে হয়তো পেটানি দেয় নাকি, চুপচাপ ছিল। তো একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এইটার কোনো আইডিয়াই ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল। তো একটা পর্যায়ে ওনাদের ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল। ওই শ্মশানের পাশে তারা এসে ভ্যানটা থামায়। ভ্যানটা থামানোর পরে হুজুর বলে, এবং উনি শ্মশানের কথা বলে যে এই শ্মশানটা এত পুরানো, জেনে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বললো যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসবো, ওই লাশটা নিয়ে আসার পর দোয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবি। তো তখন 500 টাকা 50 লাখ টাকার সমান ওর কাছে। অসচ্ছল ফ্যামিলি, 500 টাকা পাওয়া মানে 2 মাস চলা। যত কিছুই হোক 500 টাকা লাগবে, যেভাবেই হোক। হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়। এরকম ডাট, মানে বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের একটা ছেলে। হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। এক পাশে শ্মশান আর এক পাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশে অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না। হুজুর আসে, একটা লাশ নিয়ে আসে ভ্যানে করে। ভ্যান চালকটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে হেঁটে চলে যায় এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, সেটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই যাচ্ছে। লাশটা যখন এসে মানে নামিয়ে রাখলো, আর হুজুরের অবস্থা খুব খারাপ, ঘেমে একবারে গোসল হয়ে এসছে, এরকম অবস্থা। তো হুজুর বলল যে তুই সূরা ইয়াসিন পড়া শুরু কর। তো উনি বলছেন যে আমি সূরা ইয়াসিন পড়বো, আমি তো কায়দাই পড়তে পারি না, সূরা ইয়াসিন কিভাবে পড়বো? ওখানে তখন মাদ্রাসা মাত্র 2-3 মাস হয়, কায়দায় ঠিক মতো পড়তে পারি না, সূরা ইয়াসিন তো আমি জানি না, পড়তে পারি না। হুজুরকে এই কথা বলার আগে উনি চিন্তা করলো যে ওই দিন আবার সকালবেলা, যেদিন ঘটনা সেদিন সকালবেলা আবার ও কায়দায় একটা ভুল করেছে। তো হুজুর দিন ওদেরকে খুব বেদ দিয়ে পিটিয়েছিল। হুজুর তো জানে আমি কায়দা পড়তে পারি না, তাহলে আমি কোথার থেকে কি পড়বো? আর এটা তো বলেছে হুজুর যে এটার সব কাজ দাফন করতে হবে। হুজুর দেখি লাশ খুলে আমাকে, মানে লাশটার হচ্ছে এরকম অবস্থা যে মাথা আছে সবকিছুই, কিন্তু চোখটা হচ্ছে বুকের মধ্যে। লাশটা খোলার পরে দাড়ি টাড়ি আছে, লাশটা অনেক লম্বা। হঠাৎ করে উনি বললো যে এখন যেটা হচ্ছে এটা, আর ওই হুজুরটা ওই সময় বলছে যে সূরা ইয়াসিন পড়, তোর খবর আছে। এমন সময় হুজুরের কাছ থেকে অনেক মানে বাজেভাবে হাসার শব্দ আসতে লাগলো। উনি কি করলো, ওই হুজুরের সামনেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। এটার সাথে সাথেই ওই লাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল এবং উনি বুঝতে পারলো যে এত ছোট হয়ে যাওয়ার কারণ কি। দেখলো যে এটা ওনার ফ্রেন্ডের লাশ, এটা যেই ফ্রেন্ডকে মাদ্রাসায় রেখে আসলো সেই ফ্রেন্ডের লাশ, জাকিরের লাশ। হুজুর বলছে যে এটাই আজকে বিয়ের খাওয়া, এটাই খাবো, তুই সূরা ইয়াসিন পড়, এটা পড়লে আরো সুবিধা আমার খেতে। হঠাৎ করে হুজুরের শেপ চেঞ্জ হয়ে গেল
শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর হুজুর হয়ে গেল। হুজুরটার আসলে বেশ ধারণ করেছিল, কুকুর হয়ে গেল এবং অনেক বড় কুকুর হয়ে গেল। উনি ওই লাশটা চাটা শুরু করলো। এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পেছন থেকে আরো কতগুলা কুকুর আসলো এবং উনি ছিটকে চলে গেল 100 ফিট দূরে, এবং উনি বিসমিল্লাহির রহমানির রাহিমই পড়ছে, আর কিছু পড়ছে না। তো হঠাৎ করে একটা কুকুর এসে অনেকগুলো ওই যে কয়টা কুকুর আসলো ওরা কি করলো, ওই লাশটার চারিপাশে থাকলো, ওই লাশটাকে শুকছে বা চারছে এরকম কিছু একটা, দূর থেকে প্রপারলি দেখা যাচ্ছে না। হঠাৎ করে দৌড়ে একটা কুকুর এসে ওনার পায়ে কামড় দিল। পায়ে কামড় দেওয়ার পর উনি ওই বিসমিল্লাহির রহমানি পড়তে 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 একটু সামনে দৌড়াতে দৌড়াতে একটা মন্দির পেল, মন্দির ভেতরে ঢুকে গেল। কিন্তু তখন ওই কুকুররা তার পেছা ছাড়ে না, তাকে তাড়া করতে করতে মন্দির ভেতরে কুকুর সহ ঢুকে যায়। উনি বাঁচার জন্য এত গাছপালা কিছুতেই না উঠে মন্দিরের ভিতরে ঢুকে, এবং উনি তো মুসলমান, উনি তো হাফেজ, পরে হাফেজ হন আর কি অন্য মাদ্রাসা থেকে। তো আমি ওনার ঘটনা বলতে যে আমি খুব হয়ে গেলাম যে মন্দিরের ভিতরে ঢুকে উনি পুরো মূর্তির উপর উঠে যায়, এবং নিচে কুকুরগুলা সব ওনাকে ধাওয়া করতে করতে নিচে কুকুর চিৎকার করছে আর কি নিচে ওনাকে দেখে। উনি হঠাৎ করে এই মূর্তির মাথা ভেঙে পড়ে যায় নিচে। আসল ভাই উনি আরো ওনার জ্ঞান নাই, উনি আর জ্ঞান ফিরাতে পারেন নাই, এবং বলেছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, আমার আর কিছু মনে নাই। ঘুম ভাঙার পরে দেখি যে আমি আমার হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না, আমার চারিপাশে সারা শরীরে ক্ষত বিক্ষত। আমার মা আমাকে কান্না করছে, মাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে কিভাবে পেলে, তোমরা কোথা থেকে আসলা, কালকে রাতে আমি যা ফেস করছি তো আমি তোমাকে বলতে পারবো না। জাকিরের কি অবস্থা? তোর মা কান্না করতে করতে বলে যে জাকির তো মারা গেছে বাবা। বলে তোমরা কিভাবে খবর পেলা? বলে যে আমাকে তো খবর দিয়ে নিয়ে আসছে, আসলে গতকালকে তোমাদেরকে। তাহলে কাহিনী কি? বলে যে জাকিরকে মৃত অবস্থায় মাদ্রাসার পাশে পাওয়া গেছে এবং তোমাকে পাওয়া গেছে একটা শ্মশান ঘাটের কাছে। বলে কিভাবে? বলে যে ওখানে রাতের বেলা একজন একদল লোক এসে একটা ডেড বডি পোড়াতে এসেছিল, তখন দেখে তুমি পড়ে আছো ওই জায়গায়, ওখান থেকে তোমাকে নিয়ে এসে এবং মাইকিং করে অ্যানাউন্স করে হুজুর যখন খুঁজতে আসে তোমাদেরকে তখন তাকে পাওয়া যায়। তো প্রথমে ভাবা হচ্ছিল যে হুজুর হয়তো বা ওকে জাকিরকে মেরে ওই জায়গায় রেখে ওকে মারধর করে শ্মশানের কাছে ফেলে রাখে। পরবর্তী সময় জিনিসটা ভুল ভাঙে যে না, আসলে হুজুর এরকম কিছুই করে নাই, এটা সামহাও কোনো জিন দ্বারা ঘটিত ঘটনা। এবং আপনি জানেন যে জিন তো শেপ শিফট করতে পারে, তো এই জিনই এটা করেছে এবং ওইখানে আশেপাশে মোটামুটি সবাইকে টার্গেট করেছে, সব স্টুডেন্টদেরকে। পরবর্তী সময়ে কারোর কোনো ক্ষতি হয় নাই, কিন্তু লাস্ট মোমেন্টের রাসেল ভাই যে হুজুরটা ছিল ওই মাদ্রাসা চালাতো, আসলে টার্গেটটা উনি ছিলেন, ওই হুজুরটা মারা যান এটা রোড অ্যাক্সিডেন্টে। এটা ছিল প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চাই আপনি আমার ঘটনাটা পড়ে শোনান, এটাই তিনি লিখেছেন। তো আমি তার প্রত্যাশা অনুযায়ী ঘটনাটা যেহেতু সিলেক্টেড হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবা নামক গ্রামে। আমার নানু বাড়ি তখনকার সময় ছিল গ্রামের শেষ মাথায়। এখন অবশ্য গ্রাম অনেক বড়, 80-এর দশকের কথা বলছি। আমার নানু বাড়ি দেখতে অনেকটাই আই শেপের মতো, এক সারিতে 4টি পাকা দালান, বাড়ির সামনে উঠোন, তারপরে সমান্তরালে বসার ঘর, যেটাকে বাংলো ঘর বলা হয়ে থাকে। বাড়ির পেছনে পুকুর, বাঁশঝাড়, তারপর ধুধু প্রান্তর। আল আমিন আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে, বয়স 3 বছর, বেশ ফর্সা, দেখতে সুন্দর ছিল আর খুব চঞ্চল ছিল। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির পেছন দিকটা বেশ ভয়ানক ছিল। গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে দিনের বেলায়ও নিস্তব্ধতা বিরাজ করত, আর তাই ওই দিকটায় অনেকেরই অনেক ভয়ের অভিজ্ঞতা আছে। সেটা না হয় আজ নাই বলি। ফিরে আসি আলামিনের ঘটনায়। ওই দিন দুপুর থেকেই আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাঁশঝাড়ের নিচে। ঘরে নিয়ে আসা হয় তাকে। সংজ্ঞা ফিরে পেলে সে বলে পুকুর পাড়ে খেলতে গিয়েছিল, তারপর আর কিছু তার মনে নেই। সমস্যা শুরু হয় সন্ধ্যায়। ধীরে ধীরে তার খিঁচুনি হতে থাকে, অদ্ভুত ভঙ্গিতে মোচড়াতে থাকে বিছানার ওপর। দেখতে দেখতে বাড়ির সব মানুষ ভিড় করে তাদের ঘরে। সবাই হুজুরকে ডাকতে বলে, আর আমার আপন মামা ডাক্তার ডাকতে গেলেন। বলা বাহুল্য, তখনকার সময় ডাক্তার পাওয়া সহজ ছিল না। এর মধ্যেই আমার এক চাচাতো মামি, যিনি একটু আগে এই সব বিষয় জানতেন, তিনি আলামিনকে আল কুরআনের সূরা ইয়াসিন পড়ে ফু দিতে থাকেন।
কিন্তু তার পড়া শেষ হওয়ার আগে আল আমিন বিছানা থেকে উঠে দৌড় দেয়। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেও পারেনি। এত ছোট একটা বাচ্চা এত জোরে দৌড়ানো অসম্ভব। আর শুরু হয় আবার সেই খোঁজ করা। লাইট হ্যারিকেন নিয়ে সবাই খুঁজতে যায়। ইতোমধ্যে হুজুরও এসে পড়েন। আল আমিনকে পাওয়া যায় সেই বাঁশ ঝাড়ের নিচে। হুজুর দোয়া দুরুদ পড়েন আর পানি পড়া দিয়ে আল আমিনের বাবাকে বাইরে ডাকেন। তিনি যা বলেন তা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর বলেন, এটা সারানো আমার সাধ্যের বাইরে, আপনারা অন্য হুজুর দেখেন। তিনি আর কিছু না বলে চলে যান। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেন না। তিনি তাকে সিলেট মেডিকেল নিয়ে যেতে বলেন। সারা বাড়ি স্তব্ধ, শুধু আল আমিনের অদ্ভুত কণ্ঠের আর্তনাদ। 2-3 জন লোক মিলে বিছানায় ধরে রাখতে বেগ পেতে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে। মামিরা কোরআন পাঠ করতে থাকেন। ফজরের আজানের পর নিস্তেজ হয়ে পড়ে আল আমিন। শেষ হয় বিভীষিকাময় একটি রাতের। দিনের বেলায় নিস্তেজ হয়ে রইল আল আমিন। ওই দিনই গাড়ি রিজার্ভ করে সিলেট মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তাররা পরীক্ষা করে কোনো রোগ খুঁজে পেলেন না। ওই দিন সন্ধ্যায় শুরু হয় সেই তাণ্ডব, যা দেখে হতবাক হয়ে যান ডাক্তার। না, এর সাথে তো কোনো রোগের মিল নেই। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও কাজে আসছে না। এইভাবে 3 দিন চলার পর ডাক্তাররাই হাল ছেড়ে দিয়ে কোনো এক বড় হুজুরের কাছে নিতে বলেন। বিশ্বাস করতে বাধ্য হলেন এমনও কিছু আছে এই প্রকৃতিতে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সিলেটের তখনকার এক বড় পীর সাহেবের কাছে। তিনি রাতে জিন হাজির করান এবং জানতে পারেন 7টা জিনের নজরে পড়েছে আল আমিনের উপর। আর সেই 7টা জিন একে অন্যের ভাই এবং 7টা জিনই কোনো না কোনোভাবে পঙ্গু। কারো এক হাত নেই, কারো এক পা, কেউ অন্ধ, কেউ বধির। তাই তারা একসাথে থাকে আর থাকে ওই পুকুর পাড়ের বাঁশ ছাড়ে। তাদের পিছু ছাড়ারও খুব কঠিন কাজ হবে, কারণ তারা পঙ্গু হওয়ায় খুব রাগী এবং গোয়ার টাইপের ছিল। পীর সাহেব নিজেও অপারগতা স্বীকার করেন আর বলেন এর সমাধান করতে হবে ওই বাড়িতেই। তিনি এক তান্ত্রিকের সন্ধান দেন। সেই তান্ত্রিকের বাড়ি একদিনের পথ। আল আমিন আর বাবা আর আমার আপন মামা যান তান্ত্রিককে আনতে। সব ঘটনা শুনে তান্ত্রিক প্রথমে আসতে চায় না। পরে অনেক কাকুতি মিনতি করে আর অনেক টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয়। তান্ত্রিক এসে উপস্থিত হয় বাড়িতে। তান্ত্রিক বাড়িতে এসে বলে 3 দিন ভর দুপুর আল আমিনকে ঝাড়াতে হবে। যদি তা করা যায় তবে সে সুস্থ হবে, আর তা না হলে কি হবে সে নিজেও জানে না। তান্ত্রিক ছিল 3 জন, তান্ত্রিকের বউ আর তার এক শাগরেদ। পরের দিন দুপুর হবার আগেই শুরু হয় আয়োজন। তান্ত্রিক বাড়ির সবাইকে এক বাড়িতে জড়ো করে। সেই বাড়িতে ধুলো পড়া দিয়ে বন্ধ করে দেয়। সবাই বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে। আমার মা, নানু, মামারা সবাই ছিলেন সেখানে। তান্ত্রিক উঠোনের মাঝখানে একটা গোল দাগ দিয়ে তার ভেতর আমিন ও তার বাবাকে বসালো। এরপর তান্ত্রিক মন্ত্র পাঠ করা শুরু করলো এবং ঝালর টাইপের কিছু একটা দিয়ে আমিনকে ঝাড়তে লাগলো। তান্ত্রিকের শাগরেদ ঢোল বাজাচ্ছিল আর বউ গুনগুন করছিল। তাদের বলা ছিল কোনো মতেই যাতে তাদের বাজনা বন্ধ না হয়। তান্ত্রিক মন্ত্র শুরু করার পর থেকেই বাড়ির পেছনে ঝড় বয়ে যেতে থাকে। শোঁ শোঁ শব্দ, বজ্রপাতের মতো আওয়াজে কেঁপে উঠতে থাকে পুরো বাড়ি। একসময় শেষ হয় প্রথম দিনের কাজ। এভাবে 2য় দিন পার হয়। সমস্যা বেঁধে যায় 2য় দিন রাতে। ওঝা রাতে স্বপ্ন দেখে 7টা কালো অবয়বকে একসাথে বলছে কালকে ঝাড়া শুরু না করতে, কারণ সে শেষ করতে পারবে না। ওঝা সকালে উঠেই চলে যায়। সে বলে তার টাকা চাই না, কিন্তু আল আমিনের মায়ের কাকুতি মিনতিতে সে রাজি হয়, কারণ আল আমিনের 2 দিনেই বেশ সুস্থ হয়ে ওঠে, হাঁটতে খেতে শুরু করে। 2য় দিন সেই বাড়ি বন্ধ, উঠানে গোল সার্কেল, মাঝখানে আল আমিন, বাবা আর তান্ত্রিক 3 জন। তান্ত্রিক বলে দেয় আজ যাই ঘটে যাক না কেন ঢোল আর গুনগুন যেন বন্ধ না হয়। তান্ত্রিক মন্ত্রপাঠ করা শুরু করলে সেই তীব্র বাতাস শুরু হয়। বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে পুরো বাড়ি। তান্ত্রিক
তিনজন আর আলামিনের বাবা যা দেখে বাড়ির বারান্দায় থাকা লোকেরা দেখতে পায়নি। তারা দেখে পুরো বাঁশঝাড় দুভাগে ভাগ হয়ে মাটিতে লেগে গেল। কেউ যেন প্রচণ্ড শক্তিতে দুদিকের বাঁশঝাড়কে মাটিতে লাগিয়ে ফেলল। দেখে ভয়ে স্তব্ধ হয়ে গেল ঢোল গুনগুন বাজানো হাত। ওঝা জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো, কিছুতেই কিছু হলো না। সবাই দেখল কোনো এক অদৃশ্য শক্তি আল আমিনকে মাটি থেকে তুলে নিল শূন্যতে, তারপর তাকে ভাঁজ করে আছাড় মেরে ফেলল মাটিতে। চারিদিক চুপচাপ। পড়ে রইল আল আমিনের নিথর দেহ। না, প্রাণহীন নয়, বেঁচে রইল আল আমিন। আর 27টি বছর। আমিও দেখেছি তাকে, ছোট্ট একটা দেহ আর বড় একটা মাথা। কথা বলেনি আর আলামিন, হাঁটেনি আর কোনোদিন। ঢাকায় বড় বড় ডাক্তাররা দিতে পারেননি কোনো উত্তর, কোনো হুজুর দিতে পারেননি কোনো সমাধান। এই 27টি বছর কিভাবে বেঁচেছিল আলামিন। প্রতি রাতে তাদের উঠোনে দেখা যেত লম্বা এক কালো মূর্তি, কখনো উঠোনে, কখনো বারান্দায় অন্ধকার কোণে, কখনো ঘরের ভেতরে। আস্তে আস্তে তাদের ঘরে লোকদের যাওয়া আসা বন্ধ হয়ে যায়। ভয়ে রাতে কেউ বাইরে বের হতো না। কে যাবে তাদের ঘরে? গেলেই রাতে খারাপ স্বপ্ন, অকারণে জ্বর বা পেট খারাপ। যেন অভিশপ্ত হয়ে গেছে সেই ঘরটি। আলামিন মারা যায় 2004-এর দিকে। এরপর ওই কালো অবয়ব আর দেখা যায়নি। এখন ওদের ঘরে সবসময় সবকিছু স্বাভাবিক, কিন্তু ওই সব বিভীষিকাময় দিন আজও তাড়া করে তাদের। আলামিনের ঘটনা এখানেই শেষ। আর একটি ছোট ঘটনা বলবো, যা আমার মামার ঘটনা, সেটিও আলামিনের সাথেই যুক্ত। একবার আলামিনের বাবা খবর পেলেন কমলগঞ্জ নামক এক জায়গায় এক বুড়ো হুজুর আছে, যিনি জীবনে অনেক অতি প্রাকৃত ঘটনার সমাধান করেছেন। তখনকার দিনে ওই রাস্তা অনেক খারাপ ছিল। আমার আপন মামা আর আলামিনের বাবা বাইকে করে রওনা হন। গিয়ে দেখেন লোকটি বিছানায় শুয়ে, বসার সামর্থ্য তার নেই। তিনি সব শুনে বললেন, আমি তো যেতে পারবো না। তিনি একটা তাবিজ দিলেন, বললেন এটি ভিজিয়ে পানি খাওয়াতে আর গোসল করাতে হবে 7 দিন। তারপর তাবিজটি নদীতে ফেলে দিতে হবে। আর বললেন বাঁশঝাড়টি কেটে ফেলতে হবে। আর বললেন সাবধানে বাড়িতে ফিরতে। আমার মামা বাইক চালাবে শুনে তিনি একটা তাবিজ দিয়ে বললেন এটা জিহ্বার নিষেধ নিয়ে বাড়ি যেতে। আলামিনকে তাবিজ ভিজিয়ে পানি খাইয়ে সেই তাবিজ মুখ থেকে ফেলতে হবে। তারা বাড়ির খুব কাছাকাছি এসে অ্যাক্সিডেন্ট করেন। মামা পরে বলেছেন যে হঠাৎই বাইকে ঝাঁকুনি লাগে, যেন কোনো এক স্পিড ব্রেকারের ওপরে উঠে গেছেন তিনি। ঝাঁকিতে মুখ থেকে তাবিজ পড়ে যায়। পরে হুজুরের দেয়া তাবিজটি খুঁজে পাওয়া যায়নি। মামা আজও উত্তর খুঁজে পাননি তার প্রতিদিন যাওয়া আসার রাস্তায় স্পিড ব্রেকার কোথা থেকে আসবে, আসলে ওটা ছিলই বাকি। এই ছিল ঘটনা। পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি যদি সিলেক্ট হয় অবশ্যই জানাবেন। সালমান সাকিব লিখেছেন সাভার থেকে। তো এই ছিল ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুরতের এফএম, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথিরা। আর এই মুহূর্তে আমরা আবারও চলে যাব ডক্টর আলিফের কাছে। আশা করছি তার এই ঘটনাটা আপনাদের আরো ভালো লাগবে। চলুন সরাসরি চলে যাই ডক্টর আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনি তো রাসেল ভাই ঘটনাটা শুনেন নাই? আচ্ছা, এটা কি থার্ড নাম্বারটা? সেকেন্ডটা খুব ছোট্ট করে শুনেছি, মানে শুধুমাত্র জানি যে কি হবে। তো যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে তাসদিক ইসলাম নামে এক ভাই আমার কাছে শেয়ার করেছেন। এটা হচ্ছে ওনার অফিসের সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা। আচ্ছা, তো উনি আমাকে আগে বলেছিল যে আলিফ ভাই, আমি কিন্তু আপনার জন্য খুব ডিফারেন্ট স্টোরি কালেক্ট করার চেষ্টা করছি। তো উনি ওনার সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনাটা কালেক্ট করেন। আজকে থেকে 15 বছর আগের ঘটনা। ওকে। তো ওই সিকিউরিটি গার্ডের ছেলেটা আর কি, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড জেলায় আপনার একটা জায়গা আছে ভাটেরখিল গ্রাম, এবং নামার বাজার নামে একটা বাজার আছে, সেখান থেকে তাদের গ্রামের বাড়ি হচ্ছে ভাটেরখিল, সীতাকুণ্ড থানাতে পড়েছে আর কি। তো উনি মানে ওই ভাইয়াটা আর কি একটা গার্মেন্টসে চাকরি করতো চিটগং শহরে একটা গার্মেন্টসে চাকরি করতো। তো উনি থাকতোই শহরে, আর ওনার বাবা মানে ফ্যামিলি সবাই থাকতো হচ্ছে গ্রাম সাইডে। তো এমন সময় ওনাকে রাজি করানো হয় যে, মানে ওনাকে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে 15 বছর আগে ওনাদের মানে মোবাইল ছিল,
কিন্তু ওনাদের এলাকায় কয়জনের সাথেও কাছে মোবাইল তখন দাম অনেক বেশি ছিল, সেই জন্য মোবাইল এতটা ছিল না সাথে। তো কন্ট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করার ট্রাই করা হয় যে একটা মেয়ে দেখা হয়, তুমি আসো, এবার ছুটি হচ্ছে তোমাকে কয়েকদিনের মধ্যে। ওই কোনো কিছু একটা ছুটি ছিল 5-7 দিনের, তো উনি অনেকদিন যাবত যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না, সেজন্য তিনি প্ল্যান করে এরকম ভাবে একটা প্ল্যান করে, ঠিক আছে আমি তোমাদের কোথায় মেয়ে দেখবো, এবং যথারীতি উনি চিটং থেকে সীতাকুণ্ড আসেন আর কি। বাস দিয়ে সেদিন নামতে নামতে রাতে 1টা বেজে যায়। ঘটনা সেদিনের রাতেরই। তো বাস থেকে নামার পর উনি ওই নামার বাজারে ওয়েট করছে। তো ওনার ভাষায় আমি একটু বলি যে আমি ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে রাত 1টার বেশি বেজে যায়, ঘড়িতে দেখি রাত 1টার বেশি বাজে, এবং চারিপাশটা তেমন অন্ধকার না, কিছু আলো আছে, উপর আকাশের পূর্ণিমা মানে কমপ্লিট চাঁদের আলো দেখতে, চাঁদের আলো সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিংয়েও আছে, তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং টপিং করা, এই ব্যাগটাও এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানাও একটা ব্যাপার মানে মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোনো ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না, এবং নর্মালি ওই জায়গায় আমি যখন নামি তখন কখনো কখনো পাওয়া যায়, কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা মানে নিচে হারিকেন টাইপের একটা ভ্যান, তো ভ্যানটা আপনি কিভাবে চিন্তা করেন, আমাদের এলাকার ভ্যানটাও সেরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া, বসা যায় আর কি, একটু নিচু ভ্যান, উঠে বসা যায় একসাথে, এক 2টা রো, ওই লেগুনের মতো 2টা রো, এবং এখানে অ্যাটলিস্ট 3 জন করে বসতে পারে, 3-4 জন করে বসতে পারে। তো উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থায় একটা ভ্যান তার দিকে আসছে, সামনে আসে, এবং জিজ্ঞেস করি যে আমি কি ব্যাপার, এই ভ্যানটা আমার দিকে কেন আসছে, এবং ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা, সাদা কিছু টাইপের, দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম, ভ্যানটা একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে আসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই, আমার এসব জিনিস ভয় লাগে না, আমি এত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কি হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাব, কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগাই দিই। তো উনি বলে যে না, আমি আপনার সাথে যাব না। আর আপনার সাথে এটা কি, আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পায়েন না, এটা কোনো কিছু না, আপনি ওঠেন না, আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আসে তাই দিন, আপনি কই যাবেন বলেন তো। বলে যে আমি ভাটের খিল যাব। বলে যে ভাটের খিল তো আমিও যেতেছি, চলেন আপনাকে আমি নিয়ে যাব। তো উনি অনেক কিছু চিন্তা করলো যে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না। তো উনি কি করলো, ভ্যানের মধ্যে উঠে দেখলো যে লাশের পাশে একটা ব্যাগ রাখা, মানে কারো ব্যাগ, মনে হচ্ছে যে মানে কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে লাশের সাথে। তো উনি কি করলেন, সাথে মানে ভ্যানে উঠলো, ভ্যানে উঠার পরে ওনার লাগেজ উঠানোর পরে বলে চলেন। তো চলতে চলতে একটা পর্যায়ে ওই গ্রামটা, ওই ভাটেরখিল গ্রামটা, এখানে মানুষজন তার পরিচিত, এলাকার লোকজন তার পরিচিত, এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত। এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে 2টা রাস্তা পড়ে, একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এই লাশ কোথার থেকে পাইলা। ওই যে এই লাশটা আমাকে থানার থেকে দিছে, লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, ব্যাগের মধ্যে লাশের পরিচয়, অ্যাড্রেস ঠিকানা আছে, আমি এটা পৌঁছায় দিব। বললে যে কোথায় পৌঁছায় দিবা, বললে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, আপনি ভয়টাই পায়েন না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হইতেছে একটা লাশের সাথে যাইতেছি, আমার তো মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য এবং কোনো কিছু যাতে তাকে অ্যাটাক না করে এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ওই ভ্যানওয়ালার সাথে। তো কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। ওই রোডের এক পাশ হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আরেক পাশ হচ্ছে বাঁশঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না, কি যদি হেঁটেও যায় মানে দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতের বেলা তো আরো অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে
দেখলো যে ভ্যানলা তো কোনো কথাবার্তা বলছে না, তো এরকম অবস্থায় ভ্যানলার সাথে কথা বলা দরকার। আর লাশটা পাশে, আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে 1টার দিকে, আপনি কি চিন্তা করবেন? ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠে। তো এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে দিয়ে একটা বোরকা পরা মহিলা হেঁটে যায়। তো এ তো রাতের বেলা বোরকা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাত্রেবেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি? বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছাই দিব। এখন কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি যখন পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে একটা পর্যায়ে দেখে যে আরেকটা মহিলা, আর 3 নম্বর মহিলা রাস্তা ক্রস করে। তখন এই আপনি কি কিছু দেখলেন, খেয়াল করছেন? বলে যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি ওভারলুক করে যান, এগুলো কিছু খেয়াল করেন না, যাই দেখেন। আর একটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরকা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে আচ্ছা ভাই কাহিনী কি? উনি চিন্তা করে মনে মনে যে যদি কোনো লাশ এরকম ভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ভাবলাম এটা একটা বেওয়ারিশ লাশ, অ্যাড্রেস থাকলে তো থানা থেকে ফোন দিবে অ্যাড্রেসে বা কন্ট্যাক্ট করা হবে যে আপনার লাশ আসে নিয়ে যান। তাকে কেন লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দিবে? তাকে সে কে? তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি থানার কেউ নাকি? বলে না আমি থানার কেউ না। বলে তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলে ভাই আরেকটা কথা বলি, লাশের কিন্তু মাথা নাই। এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে। তো মাথাটা নিচু করে ডান দিকে তাকা দিয়ে দেখে তার পিছনে 4 জন মহিলা বোরকা পরা বসে আছে ভ্যানের মধ্যে। এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী ভারী লাগছিল, যে ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা ওনার টানতে খুব কষ্ট ছিল। আপনি ভ্যান রিক্সাতেও চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট ছিল। হঠাৎ করে তার ডান দিকে তাকে পিছিয়ে দেখে 4 জন মহিলা, ওই বোরকাওয়ালা মহিলা 4 জন তার সামনে বসে আছে। উনি আর কিছু চিন্তা করে নাই। আর যাই হোক এখন ওনাকে পালাতে হবে। ভ্যান থেকে এক লাফে ওনার লাগেজ রেখে অনেক দূরে মানে দৌড়ে পালিয়ে যায় এবং সূরা নাস পড়তে পড়তে পালিয়ে যায়। প্রথমে সূরা ইখলাস, প্রথমে পরে সূরা নাস এবং পরে সূরা ফালাক পড়তে পড়তে খুব জোরে জোরে পড়তে পড়তে পিছনে চলে যায়। দূর মানে ওনাকে কেউ অ্যাটাক করছে না, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যে থামে, ওই ভ্যান থেকে ভ্যান চালককে এই 4 জন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায় এবং ওই ভ্যান চালককে ইচ্ছা মতো মারতে থাকে। তো সাহসী যেহেতু বললাম এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করবো। যাই হোক উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে না, ওদের মারটা খাচ্ছে এবং খুব জোরে জোরে মারছে এবং দূর থেকে ওই যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয় এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক 7 পাঁচ চিন্তা করে উনি সামনে আগায় গেলেন ঠিকই। উনি ওনার আগানো দেখে ওই 4 জন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন ওনার মনে হচ্ছে যে উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে না। এই গ্রাম তার পরিচিত, তিনি গ্রামের ছেলে, কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে, ওই 4 জন মহিলাও নাই এবং সেই ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন। অনেক দূরে অনেক দৌড়াচ্ছে দৌড়াতে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে। আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে রাত তখন অনেক বাজে, অনেক মানে ফজরের রাত ওয়াক্ত। দরজা নক করার পরে লোকজন আসে। কি ব্যাপার ভাই? এই লোকগুলাকেও সে চেনে না, কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার সবাইকে তিনি চেনেন, কিন্তু এই রাত আর পরিচিত কেউ না। জিজ্ঞেস করে ভাই আমি কোথায় আছি? বলে এটা তো নোয়াখালী, আপনি এনে কি করেন? বলে যে ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ধপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব, ওনাকে তারা রাখে।
মানে ওনাকে ওরা ওনাদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা, এবং ওনাদেরকে ওই দিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি আমি প্রথমে বুঝতে পারছিলাম না, পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা, ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল, একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময় ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি তার দিনের বেলায় তার এলাকায় পৌঁছায়, এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে মানে বাবা মার সাথে দেখা করে আর কোনো দেরি করা নেই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে ভাই আমি তো কিছু বলবো না, বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, যার যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এরকম লাশই গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি না রে ভাই, গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ, তবে একটা গলা কাটা লাশ আসছিল, সেটা 4-5 দিন আগে 4 জন মহিলা রিসিভ করে নিয়ে যায়, 4 জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে কাছে লাশটা বুঝাই দিই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময় তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরো ডিটেলসে কাউকে শেয়ার করেন না তিনি। পরবর্তী সময় বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে দিন দেখা করতে যান এই ঘটনার ব্যাপারে জানার জন্য, যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে আমি ওই দিন রাতে যা দেখেছিলাম তার আলোচনা করবা, সেটা দেখে আপনি কি আপনার রায় দেন, বা আপনার কি মনে হয় আমি কি, মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল, বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে ওনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি ওনার মানে পার্সোনাল জীবনেও এফেক্ট পড়ছে কিনা। পরে হুজুর বলে আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে, আপনি পানিটা খেয়েন। আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যে ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা 4 জন জিন আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল, আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন দ্বারা মানে পজেসড ছিল আর কি, আসর করেছিল জিনরা। পরবর্তী সময় রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু উনি এলাকায় পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়, কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। ওনাকে রাস্তায় দেখতে মানে ওনার এলাকায় কিন্তু ওই ভ্যানওয়ালাকে দেখতে পায়, দেখেছিল, কিন্তু পাগল অবস্থায়। এটা ছিল রাসেল ভাই সেকেন্ড ঘটনা আমার লাইফে ঘটে যায়। আমার কাছে মনে হয় যে প্রথম ঘটনা যেহেতু সেকেন্ড ঘটনাটা বেশি ইন্টারেস্টিং এবং থার্ডটাও আশা করছি অনেক ইন্টারেস্টিং হবে। আসসালামু আলাইকুম লিসেনার, আমি সাকওয়াত বাবন পুরান ঢাকা থেকে। জি, অনেকদিন পরে রাসেল ভাইয়ের আমন্ত্রণে এসেছি। হ্যাঁ বাবুন ভাই, আপনি অনেকদিন পরে এসেছেন এবং অনেক বছর হবে বোধহয় আসলে। হ্যাঁ সেটাই, আসলে কাজের ব্যস্ততার জন্য আসা হয় না, তবে মাঝে মাঝে আসবেন, আমাদেরও ভালো লাগে। ইনশাআল্লাহ আসবো। একবার শুরু করলে আসলে ভূত এফএম আমাদের প্রাণের অনুষ্ঠান, সেটাই তো, এটা ছাড়া আসলে আমরা থাকতে পারি না। প্রতিদিন রাতে ঘুমাতে গেলে ভূত এফএম কানের সাথে বাজাইতে হয় আর কি, না এটা আমি আসলে ভূত এফএম শুনে শুনে ঘুমাই, সত্যি কথা। আমার মোবাইল চেক করলে আপনি দেখবেন সবসময় ভূত এফএম শুনে শুনে ঘুমাই। তো আমি আমার ঘটনা শুরু করি। তো আসলে মানুষের জীবনে অনেক অপার্থিব ঘটনা ঘটে যায়, যেগুলো আসলে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। তো আমি যে ঘটনাটা প্রথম বলবো সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগের, মানে গত 1-1.5 মাস আগের একটা ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার, আমি সন্ধ্যার আজান পড়ে গেছে, আমি অজু করে আমার বেডরুম থেকে জায়নামাজটা হাতে নিয়ে চিন্তা করছি ড্রয়িং রুমে যেয়ে আমার নামাজটা আমি কাজটা করি, নামাজটা পড়বো আর কি। তো ঠিক আমি ড্রয়িং রুম থেকে আমার বেডরুম থেকে হেঁটে যখন আমি ড্রয়িং রুমের মাঝখানে এসেছি, ডাইনিং স্পেসে এসেছি, তখন ডাইনিং স্পেসে আমি এরকম সময় দরজায় নক হয়েছে আমার। তো দরজায় নক হলো, 1-2বার টক 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 করে নক হলো। তো আমি বললাম যে কে, আমি ডাইনিং থেকেই বললাম যে কে, কোনো শব্দ হলো না। তো আমার এক হাতে জায়নামাজ, আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের মাঝখানে, চেয়ারটা ধরে কাছাকাছি। তো আমি হেঁটেই ওইখান দিয়ে চলে যাব ইয়াতে, আপনার মেন ডোরটার কাছে আমার। তো আমি আবার বললাম কে, কোনো শব্দ নেই। তারপর আরেকটু কাছে যেয়ে যখন জিজ্ঞেস করলাম কে, তখন বাইরে থেকে শব্দ আসলো, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা আমি ঠিক চিনতে পারলাম না যে কে ডাকলো, কিন্তু স্পষ্ট ভাবে ডাকলো, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম আমি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তো শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার পিছনে 2টা ব্যাগ নিয়ে তার ড্রাইভার, তার ঠিক বাম পাশে তার ছোট মেয়ের যে একটা ছেলে আছে সে, আর তার পাশে আরেকটা মেয়ে দাঁড়ায় আছে।
একই বয়সের, তো 8-10 বছর হবে, দুজনের খুব হেলদি একটু স্বাস্থ্য। তো তারা আছে, আমি সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম জি ভালো আছি, বাবা আপনি কেমন আছেন? তো আমাদের কুশল বিনিময়ের পরে বললাম যে বাবা আসেন, আমাদের আবার গেটটার মাঝখানে আবার একটা গ্রিলের মতো আছে যেটাতে আমরা সিকিউরিটির জন্য, ওইটা খুলে দেওয়ার পরে গেটটা ওপেন হয়ে যায়। তো আমি ওইটা খুলে দিলাম, বাবা ভিতরে আসলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে গেলাম, যেহেতু আমি ড্রয়িং রুমে নামাজ পড়বো। তো আমি দেখলাম যে বাবার পাশে যে ছেলেটা দাঁড়াইছে সেটা হলো আমার ছোট শালিকার আর কি ছেলে, নাবেদ, একটু হেলদি ছেলেটা দেখতে, একটু কালো। তো তার পাশে যেই মেয়েটা দাঁড়ায় আছে একই বয়সের, এবং সে একটা শর্ট স্লিভ জামা পরে আছে, চুলগুলো ঘাড় পর্যন্ত কাটা, আমার দিকে তাকায় হাসতেছিল। আর নাবেদও আমার দিকে তাকায় আছে। তো আর পিছন থেকে ড্রাইভার আমাকে বললো দরজা বরাবর, দুলাভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম হ্যাঁ তুমি কেমন আছো রফিক, আসো ভিতরে আসো। তো আমি ভিতরে, বাবা আসেন বলে গেটটা খুলে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। কিন্তু আমি নামাজে যাইতে যেতে চিন্তা করতেছি যে এই মেয়েটাকে, কারণ ওকে আমি কখনো দেখি না, এরা আমাদের ফ্যামিলির মানুষ, সবাইকে আমি চিনি মোটামুটি। তো নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তখন আবার চিন্তা করলাম হয়তো আমার এই শালির হাজবেন্ডের ফ্যামিলির কেউ হবে, তার ভাই অথবা তার কোনো রিলেটিভ, তাদের হয়তো নাবেদের সাথে, নাবেদ যেহেতু আসছে তো তার সাথে আসছে। তো আমার বাবা, আমার শ্বশুর আমার বাড়িতে বাসায় আসলে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকেন না, 2-3 ঘন্টা থাকেন, মেয়ের সাথে গল্প টল্প করেন, মেয়ের সাথে কিছু কাজ টাজ আছে বাড়ি সংক্রান্ত, তো সেগুলো নিয়ে তারা আলোচনা করে তারপরে চলে যান। তো আমি নামাজের মধ্যে ওই মেয়েটার কথা, বাচ্চা মেয়েটার কথা ভুলতেই পারতেছিলাম না। আমার বারবার আমি সূরা পড়তেছিলাম, আমার বারবার চিন্তার মধ্যে আসতেছিল যে মেয়েটা কে। আমি তো চিনতে পারলাম না। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন আমি ফরজ নামাজ শেষ করে আপনার সালাম ফিরিয়েছি, সালাম ফিরিয়ে দেখি আমার ওয়াইফ আমার পিছনে এসে দাঁড়ায় আছে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে? তো আমি তখনও সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বললো যে কোন মেয়ে? আমি বললাম এই যে নাবেদের পাশে দাঁড়ায় ছিল যে মেয়েটা আসছে, এই মেয়েটা কে? বলে নাবেদের সাথে তো কোনো মেয়ে আসে নাই, তুমি কি দেখলা? আমি বললাম কি বলো তুমি? আমি তো বসা থেকে দাঁড়ায় গেছি, দাঁড়ায় বললাম যে এই কি বলতো তুমি, আমার সাথে ফান করতেছো? আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, তুমি এটা কি বলতেছো? একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় ছিল নাবেদের সাথে, আমার দিকে তাকায় তাকায় হাসতেছিল, এবং রাসেল ভাই বিশ্বাস করেন এই যে এখন যে আমি তাকে বলতেছি আপনাকে এই ঘটনাটা, আমি মেয়েটাকে দেখতেছি, মানে এত জীবন্ত। তো আপনি এখনো দেখতে পাচ্ছেন? এখনো দেখতে পাচ্ছি, আমি এখন ওই সিনটা দেখতেছি যে মেয়েটা, আমার শ্বশুর দাঁড়ায় আছে পাঞ্জাবি পরে, তার পাশে নাবেদ এবং তার পাশে ওই মেয়েটা, মানে 3 জনের দরজাটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে মনে করেন, আর পিছনে ড্রাইভার দাঁড়ায় আছে 2টা ব্যাগ নিয়ে হাতে। তো মেয়েটাকে আমি দেখতেছি, আমার দিকে তাকায় পরিষ্কার হাসতেছে। আর নাবেদ জীবন আমাকে দেখলে একটু সবসময় একটু কিরকম জড়ো থাকে, ওরকম একটু হয়ে রয়েছে। তো মেয়েটা আবার চেহারার দিকে তাকায় হাসতেছে। আমি বললাম কি বলতেছো তুমি? আমি দেখলাম যে মেয়েটা নাবেদের সাথে দাঁড়ায় ছিল, এবং মেয়েটাকে আমি তো আগে কখনো দেখি নাই, কার যে মেয়ে এটা? তো আমার ওয়াইফ বলে যে এই তুমি নামাজ শেষ করো তো, নাবেদের সাথে কেউ আসে নাই। তো আমি তাড়াতাড়ি সুন্নত নামাজটা শেষ করলাম, কিন্তু আমি মেয়েটার কথা ভুলতেই পারলাম না, এবং আমি একটু অনুভব করলাম যেন যখন আমি নামাজে দাঁড়াইছিলাম ওরা যেন হেঁটে গেল, ওই মেয়েটাকেও দেখলাম যে আমার ভিতরে ঢুকলো, আমার বাসার ভিতরে ঢুকলো। তো আমি নামাজটা শেষ করে আমি গেলাম হলো আমার আমি আমার বেডরুমে, দেখলাম যে বাবা ওইখানে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আমার ওয়াইফ আমার কিচেনের মধ্যে। আমি ওকে যা পিস দিয়ে বললাম এই তুমি কি সত্যি আমার সাথে ফান করতেছো না? মেয়েটা কে বলো? কলে তুমি কি বলতেছো, কি না কি দেখছো? আসলে এরকম কোনো মেয়েই তো আসে নাই। বাবা আসছে, রফিক 2টা ব্যাগ দিয়ে গেল, এই যে ডাইনিং টেবিলের উপরে রাখা আছে ব্যাগ 2টা, আমার শাশুড়ি আর কি এইটা ওইটা রান্না করে পাঠায় সব সময়, তো এই যে 2 টেবিলের উপরে রাখছে। আর হলো বাবা তো নামাজ পড়তে, আর নাবেদ তো এই যে এই ঘরে, তো তোমার ছেলের ঘরে পড়তেছে, টিভি দেখতেছে। তো আমি বললাম যে না আমার তো মিলাইতে পারতেছি না। আমি করি না, আমি স্পষ্ট দেখছি, আমি এরকম ভুল দেখতেই পারি না, কারণ এটা ভুল দেখার মতো একটা সময় না, মানুষ তো অন্ধকারে বা অন্যরকম কিছু একটা মুভমেন্টে দেখে ঘুম থাকলে। আমি এখন পুরো সেন্সের মধ্যে আছি, আমি পুরো সজ্ঞানে আছি, এখন তো অজ্ঞান না, বা আমি একটা কিছু দেখবো যে হ্যালুসিনেশন হবে আমার। তো আমি বললাম যে না মিতা এটা ঠিক না, আমি দেখছি কাউকে, কয় তুমি একটু চেক করে দেখো। তো আমি নাবেদের কাছে গেলাম, নাবেদের কাছে জিজ্ঞেস করলাম এই নাবেদ তোমার সাথে মেয়েটা কে আসছে? নাবেদ আমার দিকে বলে খালু আমার সাথে তো কেউ আসে নাই, হ্যাঁ আমি নানা ভাইয়ের সাথে আসছি। তো আমি এই ঘর ওই ঘর, আমি মনে করলাম যে আসলে কি আমার সাথে মিতা একটু দুষ্টামি করতেছে, নাবেদকে হয়তো শিখাই রাখছে। তো আমি এই ঘর ওই ঘর, আমার 3-4টা ঘর আমি পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম যে না আসলে কেউ নেই, মানে ওই রকম কেউই আসে নাই। তাহলে আমি কাকে দেখলাম আসলে? তো আমার মনের ভিতরে আসলে যেই জিনিসটা জাগলো যে আমি এরকম জলজান্ত একটা মেয়েকে দেখলাম, আমার চোখের সামনে দরজা খুলে আমার দিকে তাকে হাসতেছে। আমি তার সাথে সাথে আমার আবার চলে গেছি, দরজাতে চলে গেলাম। তো দরজাতে খুলে গিয়ে আমি গেটটা খুললাম, গেটটা খুলে দেখলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাইরের বারান্দায় লাইট জ্বলতে, সিঁড়ি স্পেসে যে লাইট জ্বলতেছে, উপরে যাওয়ার নিচে যাওয়ার সিঁড়িগুলো দেখা যাচ্ছে।
তো আমি আসলে কোনো পুরো ব্যাপারটাই যেন একটা ওই যে যতক্ষণ আমার শ্বশুর ছিলেন ওনাকেই শুধু আমি জিজ্ঞেস করি নাই বাবা আপনার সাথে কে ছিলেন, কারণ হয়তো উনি আবার অন্য কিছু ভাববেন। তো আমি আমার ওয়াইফ তারা চলে যাওয়ার পরে আমি তাকে বললাম যে মিতা না, এটা আসলে আমি কাউকে দেখছি। আমি কিন্তু এরপরে রাসেল ভাই ঘটনাটা আপনাকে আর কি আমি যে এত জীবন্ত ছিল যে আমি কিন্তু রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, যার জন্য আপনি আবার ফোন করেন যে সাগত ভাই আসেন এখানে এসে একটু ঘটনাটা বলেন। তো এখানে আসলে কি, তো আমাদের যেই বাড়িটা আছে, আমি যে বাড়িটার মধ্যে থাকি ওই বাড়িটা হলো 7তলা বাড়ি। তো ওই 7তলা বাড়িতে যে সিঁড়িটা আছে, সিঁড়িটার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে আর কি, যেগুলো যেমন আমার 7তলাতে আমি বাগান করি। তো দেখা যায় যে ফ্রাইডে এবং আপনার ওই স্যাটারডেতে আমি বাসায় থাকি যখন, তো আমি ছাদে যাই কাজ করি, মানে সকালবেলা ছাদে যাই, গাছগুলো পরিচর্যা করি, অনেক গাছগুলো সবজি বাগান আছে আমার ওইখানে। তো হঠাৎ করে একদিন আমি এই ঘটনাটা ওইটার সাথে রিলেটেড মনে হয় যে ওই ঘটনাটা কয়েকদিন আগে আমি ছাদে বসে কাজ করতেছি সকালবেলা। তো আমার একটা বিড়াল আছে, বিড়ালটা আমার সাথে 7তলায় যায়, ও একদম ছাদে যেয়ে আমি যে কাজ করি ও পাশে বসে থাকে। আমি রাসেল ভাই আপনাকে ছবি দেখাবো যে হঠাৎ করে একদিন ও আমার সাথে গেছে, আমি সকালবেলা কাজ করতেছিলাম, মাটি করে সারটার দেওয়ার করতেছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, বিড়ালটাকে দেখলাম ঘর 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 করে শব্দ করলো। এই জিনিসটা আমি আমার ফেসবুকে শেয়ার করছিলাম। তো আমার সাথে মোবাইল আছে, আমি হঠাৎ করে কাজ ফেলে বিড়ালের দিকে তাকালাম, দেখলাম যে ও আমার গাছের নিচে বসে আছে, আমার মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছের নিচে, এবং সে মানে কিরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে ওর ঘর 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 যেমন বিড়াল। তো আমি আবার দেখলাম যে ওদের একটা দিকে তাকায় আমার ঠিক পিছনে, আমার পিছনটার দিকে তাকায় ওরকম গড় গড় শব্দ করতেছে। তো আমি আমার পিছনে তাকাইলাম। তো রাসেল ভাই আমার একটা অনুভূতি হলো কি যে আমার চুলগুলো খাড়ায় গেল, আমার সারা শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হলো, মনে হলো যে ও একটা কিছু দেখতেছে বিড়ালটা। তারপরে ওইখানে বসে কিছু মানে এরকম অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে আমার ভয় লেগে গেছে। আমি ঠিক একদম অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন আছে, বা আমার পিছনে, ঠিক আমার পিছনে আছে, এবং সে মুভ করতেছে, বিড়ালটাও তার মাথাটা ঘুরাইতেছে, মানে বিড়ালটা একদিকে তাকায় এরকম করতেছে না, বিড়ালটা ঘুরতেছে। অথচ আমার পিছনের দেয়ালটা একদম একটা দেয়াল, তার পিছনে খালি স্পেস, মানে 7তলার উপরে যা হয় আর কি, বাইরের টোটাল খোলা স্পেস গুলো। ভর দুপুর বেলা মানে সকালবেলা, মানে 11টা বাজে এরকম। তো এরকম সময় বিড়ালটা যে অ্যাটেন্ড করলাম, আমি পিছনে দাঁড়ায় আমি কি করলাম, আমার মোবাইলটা অন করে তারপর আমি দেখলাম, আমি একটু সূরা পড়লাম, বললাম যে তোমরা আমার পিছনে যেই হও না কেন, যেই থাকো না কেন, বিড়ালটা কিন্তু দেখছে। এবং আমি কিন্তু সূরা পড়তেছি, আমি সূরা ইখলাস পড়লাম, পরে নিজেকে ফু দিলাম। তো এই ঘটনাটা তো আছেই, এরকম একটা অভিজ্ঞতা হলো। তার আরেকটা ঘটনা হলো যে রাতে বেলা প্রায় আমাদের বাসায় একটা বিড়াল আসে, কিন্তু সাদা বিড়াল। আমি আপনাকে বলছি যে আমার একটা ফ্ল্যাটে ঢুকে যায়, ওই ভাবিটার ঘটনা বলেছি। ভাবিটা কিন্তু এখন সিক, মানে যে ভাবির ফ্ল্যাটে বিড়ালটা ঢুকে যায় এবং ঢুকে তার ফ্ল্যাটটার মধ্যে দেখা যায়, কিন্তু খুঁজলে আর পাওয়া যায় না। তো রাতে বেলা একদিন আপনার 11:30 পৌনে 12টা বাজে। তো আমি ওই বিড়ালটাকে ধরার জন্য একটু ছিলাম আর কি কয়েকদিন, যে বিড়ালটা কি আসে কোত্থেকে দেখি। তো একদিন 11:30 পৌনে 12টার সময় আমি গেটটা খুলছি রাত্রেবেলা, তো বারান্দায় স্পেসটা আপনার সিঁড়ির স্পেসটা দেখা যাচ্ছে, দেখি বিড়ালটা আস্তে আস্তে করে উঠতেছে। আমি 3তলায় থাকি, ও 3তলা থেকে 4তলায় উঠতেছে। তো আমি বললাম কি আমার ছেলেকে, মুফতি তুমি গেটের সামনে থাকো, আমি একটু বিড়ালটাকে ফলো করি। তখন কিন্তু আর কি বাতিগুলো নিভে গেছে, আপনার সিঁড়ির নিভে গেছে। বিড়ালটাকে দেখা যাচ্ছে হালকা অন্য সাইড থেকে যে আলো আসতেছে, সেগুলো প্রত্যেকটা ফ্ল্যাটের নিচ দিয়ে, দরজার নিচ দিয়ে আলো আসে। আমি বিড়ালটাকে ফলো করলাম। আমি বিড়ালটাকে ফলো করতে করতে ও এমন ভাবে উঠতেছে, আমি জুতাটা স্যান্ডেল ছেড়ে মানে খালি পায়ে উঠতেছি যাতে শব্দ না হয়, যে আমি দেখবো বিড়ালটা কোথায় যায়। তো উঠতে উঠতে একদম সে বিড়ালটা উঠলো, আমিও উঠতেছি, বিড়ালটা ঘুরে আমি আস্তে আস্তে ওর পিছনে খুব একটা মানে একটা সিঁড়ি গ্যাপ রেখে উঠতেছে আর কি, যে ও এক সিঁড়ি টার্ন নেয়, আমি এক সিঁড়ি উঠি, এরকম করে উঠতে 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 ও করলো কি, আমার যে একদম ছাদের যে টপ যেটা, মানে যেটা ট্যাঙ্কি থাকে ছাদের একদম টপ ফ্লোর যেটা, ওই ফ্লোরে ওই সিঁড়িটার কাছে গেল। ওই সিঁড়িটার মধ্যে করে একটা টার্ন নিতে হয়, টার্ন নিলে ওই সিঁড়িটা দেখা যায়, যে ওর পরে আর কিছু নাই, গেট তালা দেওয়া। তো আমি ওই পর্যন্ত গেলাম, বিড়ালটা ওইখানে যে নাই হয়ে গেল, মানে ঠিক ওই মানে আমি ঘুরলেই বিড়ালটাকে দেখবো, এরপরে কিন্তু কোনো জায়গা নাই যে বিড়ালটা চলে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। মানে আমি বিড়ালটাকে দেখলাম যে এরকম, এবং আমি এমন ভয় পাইলাম, মানে বুঝলাম যে এখানে এই জিনিসটা হয়। আসলে আমাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে, তাদের কাছে এইসব ব্যাপারগুলো শেয়ার করা যায় না, কারণ একটা ভাড়ার ব্যাপার আছে, সেভাবে মানুষ যদি এগুলো জানে টানে মানে। তো আমি ওই বিড়ালটাকে আমি বললাম, তারপর আমি বাসায় আস্তে আস্তে নিচে নেমে আসছি। আমার মধ্যে একটা খুব ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল, চুল টুল দাঁড়ায় যেতেছিল এবং সারা শরীর কেমন শিরশির করতেছিল। তা আমি আমার ওয়াইফকে এসে আমার ছেলেকে বললাম যে বাবা আসলে এই বিড়ালটা কোনো না, মানে প্রাণী না,
এটা অন্য কিছু হবে একটা। তো রাসেল ভাই এই ছিল আর কি ঘটনা। এবং আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারি, আমি একজন মানুষ, আমি খুব স্বাভাবিকভাবে বলছি জিনিসটা কি করেছে, কে করেছে। কিন্তু যখন আমি উত্তর দিব যে জিনিসটা বেইজুস করেছে, আপনি হাসি দিয়ে উড়িয়ে দিতে পারেন, খুব স্বাভাবিকভাবে আপনি হাসি দিয়ে উড়িয়ে দিতে পারেন। কিন্তু তখন ওই মুহূর্তে ওই খালি জায়গায়, অন্ধকার জায়গাটাতে, কবরস্থানের সামনে শুধুমাত্র জাহিদ ভাই আর বেইজুসই ছিল। এবং বেইজুস যে আসছে সেটা তিনি কনফার্ম করে গেছেন, এবং তার লাইফের উপর রিস্ক নিয়েই জাহিদ ভাই আসলে বেইজুসের সামনে গিয়েছেন, বেইজুসের সামনে পড়েছেন, গিয়েছেন বলাটা ভুল হবে, পড়েছেন। তাই আপনারা হয়তো বা জিনিসটাকে অন্যভাবে নিলেও বর্তমানে জাহিদ ভাইয়ের অবস্থা খুব একটা ভালো না। তিনি নেক ব্রেসেস পরে থাকেন এবং তার সার্ভাইকাল ভার্টিব্রাতে অলরেডি একটা পিন পয়েন্ট ফ্র্যাকচার দেখা গেছে, যেটার কারণে অলরেডি ডাক্তার তাকে রেস্টে চলে যেতে বলেছে। কিন্তু কিভাবে হলো জিনিসগুলাকে আমরা আসলে মিথ বলে উড়িয়ে দিই, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসই মিথ, অথবা আপনারা বলতে পারেন প্রত্যেকটা জিনিসই বর্ণনা করার মতো না। কারণ আমরা যদি বর্ণনা করতে যাই তখন 10 রকমের হাদিসের রেফারেন্স যেতে চেয়ে বসবেন আপনারা, কিন্তু মৃত্যুর রেফারেন্স আসলে মৃত্যু নিজেই। সুতরাং মৃত্যু নিয়ে একটি ছোট ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। আমার কথাটা কোনো স্ক্রিপ্টেড স্টোরিজ না, আমার ঘটনা কোনো স্ক্রিপ্টেড ঘটনা না। আমি মাঝে মধ্যে অনেক ঘটনাই আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যার বিধায় ভয় ও ভূতের মাধ্যমে আপনাদের সামনে আসা। আপনাদের কিছুদিন আগে বলেছিলাম যে এক চার্চে গিয়েছিলাম খাওয়া ডেলিভারি করতে, এবং সেই চার্চের যিনি গির্জার পাদ্রী তিনি অর্ডার করেছিলেন খাবারটা, এবং ওইটা আমার শেষ ডেলিভারি ছিল। এবং সেই ডেলিভারি দেওয়ার শেষ মুহূর্তে আমি যখন দাঁড়িয়ে কবরস্থানটার দিকে তাকিয়ে, তখন তিনিও সেই মুহূর্তে তার গির্জার কবরস্থান থেকে তার গির্জার পথে আমাকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আমাকে বলেছিলেন, ঠিক আছে আমি এখন বলবো না, মানে কথার বার্তায় একটা সময় জেনে গেছিল যে ভয়ের ঘটনা তার কাছে আছে বা আমি জানতে চাইছি, তখন তিনি এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু শেষমেশ আমি তার কাছ থেকে ঘটনাটা শেয়ার করাতে পেরেছি তাকে। তিনি আমাকে শেয়ার করেছেন ছোট্ট একটি ঘটনা। একদিন রাতের বেলা, তখন তার বয়স খুব বেশি না, এটা আজকে থেকে প্রায় 35-40 বছর আগের কথা। তখন তিনি এই জায়গাতেই থাকতেন, এই জায়গাটাই তিনি বড় হয়েছেন। এখন তার বয়স অ্যারাউন্ড 60-র কাছাকাছি। তখন তার বয়স খুব বেশি ছিল না, তখন তিনি তার পরিবারের সাথে থাকতেন এখানে। তার বাবাও ছিল এই জায়গার লোক, এবং তিনি এই গির্জার পাদ্রী হিসেবে এখন বর্তমানে কাজ করছেন। তো মাঝখান দিয়ে তিনি চলে গিয়েছিলেন এই শহরের বাইরে, কিন্তু যখন তিনি ফেরত আসেন তিনি এই জায়গাতেই থাকতে শুরু করেন। এবং এই গির্জার নামটি বলছি না, এটা এখানকার কয়েকটা গির্জার মধ্যে একটি নাম করা গির্জা, খুব বেশি বড় গির্জা না। আর এখানে আপনারা জানেন অনেকগুলো গির্জা আছে, এবং গির্জার ভিতরে অনেক কবর দেওয়া আছে, এবং সেগুলি প্রত্যেকটিরই একটা একটি করে নাম আছে। ওখানে খুব বেশি কবর না, অ্যারাউন্ড 25-26টা কবরের মতো, যদি আমি রো করে গুনি, আমি যতটুকু গুনতে পেরেছি আর কি। তো উনি যখন আমাকে বললেন যে একদিন রাতের বেলা, তো তিনি বাসায় ওই মুহূর্তে বাসায় ছিলেন, কারণ 10:30-11টার দিকে এরকম করে কখনো আসে না, সবাই খুব প্ল্যান প্রোগ্রাম করে এলাকার অনেক ওনাদের আত্মীয় স্বজন নিয়ে গাড়ি করে ভর্তি মানুষজন আসেন এখানে। যখন কবর দেওয়া হয় তখন নতুন কবর করা হয়, এবং অনেক প্রসিডিউর আছে, চাইলেই হুটহাট কবর দেওয়া হয় না। ফিউনারেলস যেগুলো হয়, ফিউনারেল গুলা খুবই হিসাব করা হয়, এবং মানুষকে দাওয়াত দিয়ে হয়, অনেক মানুষ আসে। তারা হাসে, কিন্তু তাদের কিন্তু মৃত্যুটা খুব ডিফারেন্ট তাদের। যাই হোক, এখানে আবার ফিউনারেল কেয়ারে আপনি ডেড বডি রাখতে পারবেন। তো ওনারা যখন আসে তখন 10:30-11টা বাজে। একটা ছোট্ট গাড়ি আসে, এবং একটা ছোট্ট গাড়িতে একটা কফিন আসে, এবং সেই গাড়িটা নর্মাল যে কফিন ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ার না, নর্মাল একটি গাড়িতে একটি ডেড বডি নিয়ে আসে, এবং ডেড বডিটি হচ্ছে একটি 8 বছরের বাচ্চা। তো এই পাদ্রী, ওনার ওইখানে যে কর্মরত পাদ্রী ছিল, তখন তিনি খুবই অপারগতা প্রকাশ করে যে এখন কেন, এই মুহূর্তে কেন আপনারা ডেড বডি নিয়ে আসছেন। তো ওই মুহূর্তে তারা আবার তাদের পরিবার থেকে তিনি এবং তার বাবা সজাগ ছিলেন, তারাও বেরিয়ে আসে। তো বেরিয়ে এসে দেখে যে দুজন মহিলা, একজন পুরুষ,
তারা একটি ডেড বডি নিয়ে এসছে এবং তারা এখানে দাফন করতে চায়। আর দাফনটাও খুবই সহজ ছিল না তখন ওই মুহূর্তে। অনেকদিন আগের কথা, 30-40 বছর আগের কথা। তো উনি বললেন যে আমি দেখলাম পাদ্রীকে যে রাজি হয়ে যেতে, পাদ্রী রাজি হয়ে যায় এখানে কবর দেওয়ার জন্য, এবং তাদের সাথে আসলে কোনো ধরনের ইকুইপমেন্টসও নাই। তারা ইকুইপমেন্ট বলতে হচ্ছে যে কফিনটাই একটা কফিনটা ধরার মতো তিনজন মানুষ মাত্র। পাদ্রী নিজে হেল্প করে কফিনটাকে নিয়ে এসে কবরস্থানের ভিতরে ঢুকায়, এবং ওই মুহূর্তে কোনো ধরনের কবর খোঁড়া ছিল না। তো একটা কবর খুঁড়তে প্রিপারেশন লাগে, কারণ চাইলে এখানে হুটহাট কবর খোঁড়া যায় না। আর এখানে সবকিছু এখন যেমন অটোমেটিক ছিল, তখন অতটা অটোমেটিক ছিল না। এখন কবর খুঁড়ে অটোমেটিক মেশিন দিয়ে, তখন তো এটা ছিল না। তো এখানে স্পেশাল লোক দরকার কবর খোঁড়ার জন্য, যেটা পাদ্রী পারবে না। তো পাদ্রী বলল যে আমি দেখি কাউকে খুঁজে পাই কিনা, কারণ এত রাতের বেলা, সন্ধ্যা 7টার দিকেই বর্তমানে এই শহরে রাত 7টার পরেই লোকজনের মুভমেন্ট তেমন একটা হয় না। আর ওই সময় শীতকাল, এবং শীতকালের মধ্যে রাতে 11:30 মানে গভীর রাত, তখন কোথায় লোকজন পাবে? কারণ পরের দিনই অফিস মানে উইকডেজ এর কাজকর্ম আছে, সবাই ঘুমিয়ে গেছে সন্ধ্যা 7টার মধ্যে। এখন এই সময় কাকে খুঁজে পাবে? পাদ্রী ভিতরে যে কাউকে খোঁজার চেষ্টা করে, যে কাউকে উঠিয়ে নিয়ে আসা সম্ভব কিনা, কারণ যে মারা গেছে মাত্র 8 বছরেরই একটা শিশু। তিনি দেখলেন, আর ওই মুহূর্তে তারা বাবা বেটা মানে যিনি আমাকে শেয়ার করছেন তিনিও কিছুক্ষণ ছিলেন। তিনিও পরে বাসার ভিতরে চলে যায়। বাসার ভিতরে চলে যাওয়ার পরে তারা আর দরজা খুলে না। তো তারাও হেল্প করার জন্য আসতে পারতো, কিন্তু ওই মুহূর্তে পাদ্রী ছিল না দেখে তারাও আগায়নি। তো তার বাবার বয়স ছিল ওই মুহূর্তে। তো পরক্ষণে যখন তিনি পাদ্রীর দরজা খোলার শব্দ পায়, পাশাপাশি ঘর তো, পাদ্রীর দরজা খোলার শব্দ পেয়ে তিনিও দরজা খুলে, তার বাবা আর আসে না। তিনি দরজা খুলে পাদ্রীর সাথে সামনে যেয়ে দেখে ওই জায়গায় একটা কফিন রাখা, কিন্তু যারা কফিনটা নিয়ে এসেছিল তারা আর সাথে কেউ নাই, এবং যারা সাথে ছিল তারা নাই ওখানে ওই মুহূর্তে উপস্থিত। শুধুমাত্র কফিনটাই কবরস্থানে পড়ে আছে। পাদ্রী যেটা করলো যে কফিনটা যেহেতু পড়ে আছে, রেখে গেছে হয়তো বা তারা অথবা আসবে, তিনি ঘন্টা 3 অপেক্ষা করেন, এবং মানে ওই মুহূর্তে তিনি বলছেন যে আমাকে বলেন যে তার সাথে ঘন্টা 3 অপেক্ষা করতে। তো ওই মুহূর্তে তিনিও ওখানে অপেক্ষা করছিলেন, কারণ তিনি তো আসলে পাদ্রীদেরই জানা পরিচিত লোক। তারাও তো এরকম পাদ্রী হবারই প্রসেস। যাই হোক, সেগুলি হচ্ছে তাদের একাডেমিক কন্ডিশনের একাডেমিক হিসাব, সেটাতে না যাই। তো পাদ্রীর সাথে তিনি অনেকক্ষণ বসে রইলেন, প্রায় রাত 2:30 পর্যন্ত। কোনো ধরনের খবর নাই, কিচ্ছু নাই। এই লাশ কে নিবে, এই লাশের জন্য কে আসবে? ওই মুহূর্তে চাইলেই 999 ফোন দিয়ে পুলিশকে ফোন দেওয়া যেত না, বা এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না। তো তিনি, আমি বলবো যে এখনো এখানে অনেক এত অ্যাডভান্স টেকনোলজি নাই যদিও, যাই হোক সেটির হিসাব আলাদা। তো পুলিশ ফোন দিবে সকালবেলা, বা নক করবে সকালবেলা, বা ইনফর্ম করবে সকালবেলা কাউকে দিয়ে। ওই মুহূর্তে রাতে 3:30 পর্যন্ত তারা এই কফিনের সামনে বসেছিল। রাত্রে 3টার কাছাকাছি সময়, 3:30 না, 3টার কাছাকাছি সময় আসার পরে তারা ওই পাদ্রী ওই মুহূর্তে লাশটা রিসিভ করেছিল, সে তখন লাশটা দেখেছিল, কারণ ওইখানে যে কফিনের সামনে গ্লাসের যে পোর্শনটা আছে সেখানে লাশ দেখা যায়। তিনি কি দিয়ে দেখে ভিতরে কোনো লাশ নাই, কিচ্ছু নেই। তাহলে কে এখানে কি নিয়ে আসলো? লাশ নিয়ে আসলো, কফিনটা রেখে গেল, লাশ কোথায়? এবং কফিন তো সিল করা। তো ওই মুহূর্তে তিনি কফিন খোলার চেষ্টা করেন, শাবল নিয়ে এসে কফিন খোলেন। কফিন খুলে দেখেন ভিতরে কিচ্ছু নাই, নাথিং। খুব অল্প সময়ের মাঝে 3-4 মিনিটের মাধ্যমে একটা লাশ উঠিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, এবং যারা আসছে তারা এখান থেকে চলে যাবে এটাও দেখা সম্ভব না। তিনি জাস্ট ভিতরে উকি মারতে গেছে কেউ আছে কিনা, তার হেল্প করতে পারবে কিনা। এর মধ্যেই তারা ওই মুহূর্ত থেকে সব ভ্যানিশ। এবং তিনি বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তার 1 সপ্তাহ পর তিনি পাদ্রীর কাছ থেকে তিনি ঘটনাটা নেন। ওই পাদ্রী যিনি রেড বডিতে লেখে দেখেছিল, তিনি বললেন যে 1 সপ্তাহ পর থেকে প্রায় মাস 2 তিনি প্রায় সময় যেই জায়গাটায় কফিনটা রাখা ছিল ওই জায়গায় একটা কবর হয়, ওই জায়গাটা কিছুদিনের মধ্যে একটা কবর হয়। সেই কবরের পাশ দিয়ে সেই যে ডেড বডি সে দেখেছিল সেই চেহারাটা তিনি ভোলেন নাই। তিনি প্রায় সময় সেই চেহারার মাধ্যমে 8 বছরের একটি বাচ্চাকে, 8 থেকে 10 বছর বয়স হবে একটি বাচ্চাকে ওই
যেই জায়গাটায় কফিনটা রাখা ছিল, রেখে চলে গেছিল, ওই জায়গাটার চারপাশে কাউকে হাঁটতে দেখেন অবয়বের ন্যায়। তিনি প্রথম কিছুদিন ভয় পেয়েছিলেন, কাছে গিয়েছিলেন ডাকার জন্য, কাছে যাওয়ার আগেই সব ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবং রাতের বেলা তিনি প্রায় সময় দেখতেন। প্রায় 1-2 মাস দেখার পর তিনি আর সেটা দেখেননি। কেন ভ্যানিশ হয়ে গেল সেটারও কোনো উত্তর তিনি খুঁজে পাননি। এবং তার সাথে তিনি যেটা রেফারেন্স দিয়েছেন যে তার সাথে সবসময় যে ক্রুসিফাইড সাইনের লকেট থাকে অলওয়েজ, এবং তিনি সবসময় পবিত্র জিনিসের সাথে থাকেন, তিনি সবকিছু মেনটেন করেন, খ্রিস্টিয়ানদের সবকিছু মেনটেন করেন বিধায় তিনি মনে করেন যে হয়তো সেই জন্যই তার কাছে আর আসেনি পরে। তো এইটা একটা ঘটনা পাদ্রী আমাকে শেয়ার করেছিল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, কিছু আমাদের কাছে অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন, অনেকে অনেক কিছু লিখছেন, আমি একটু পড়তে চাই আপনাদের সেগুলো, এবং আশা করছি যে এগুলো আপনাদের এখনো পর্যন্ত যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো ভালো লাগছে। এবং আমি যদি রেডিও ফুর্তির পেজ একটু চলে যাই, একটু আগে যখন আমি ভূত এফএমের পেজ থেকে পড়েছিলাম যেমন, তেমনি যদি রেডিও ফুর্তির পেজ থেকে পড়ি, সোহেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনেকেই, রকিবুল ইমতিয়াজ আমাদের সাথে আছেন, মাহফুজ আমাদের সাথে আছেন আফসানা যুদ্ধি, এছাড়াও আছেন রায়হান হুসাইন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরিফ হুসাইন আয়ান, এছাড়াও শরফ সাগর আমাদের সাথে আছেন, এসপি শিপন হুসাইন আমাদের সাথে আছেন, এমডি সোহাগ হাওলাদার আমাদের সাথে আছেন নিলয়, এম মাহি আমাদের সাথে আছেন আলিসা শেখ, এছাড়াও এমডি জামাল উদ্দিন জীবন আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ আছেন আমাদের সঙ্গে আছেন এমডি মারুফ বরিশাল থেকে, মোহাম্মদ রাকিব হাসান আমাদের সাথে আছেন নূপুর আক্তার সহ আরো অনেকে। সময় কম, অতিথি অনেক বেশি, সুতরাং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী যে ঘটনাটি সেটি আবারও আমাদের বাবুন ভাই নিয়ে চলে আসছেন, এবং আমি তার সাথে সরাসরি চলে যাচ্ছি, এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। জি, হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আবার আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে এখন ঘটনাটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার এক বন্ধুর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া, তো ওর আম্মুর সাথে। তো ঘটনাটা শুনে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ যে আসলে অনেক কিছু জিনিসগুলো আছে, এরকম কিছু জিনিসগুলো আছে যেগুলো আমরা আসলে নিজের সাথে না ঘটলে আমরা বুঝতে পারি না, ঠিক? তো আমার এই বন্ধু আমাকে যে ঘটনাটা বলছে, যে ও জানতো যে আমি ভূত এফএমে আসি, এবং এই ধর আগেও অনেক ঘটনা শেয়ার করেছি আমি ভূত এফএমে। তো আমাকে একদিন কথা প্রসঙ্গে বললো যে আমাদের বাসায় আসিস, তোর সাথে একটা ঘটনা শেয়ার করবো এবং তোর ভাল লাগবে মনে হয়, তুই কারোর সাথে শেয়ার করবি না। বললাম যে আমি যদি ভূত এফএম বলি, কয় না আমি তোকে রিকোয়েস্ট করবো তুই বলিস না, আর যদি এখন তুই বলিস তাহলে আম্মুর পারমিশনটা নিয়ে নিস, যেহেতু ঘটনাটা আম্মুর সাথে এবং আমার ফ্যামিলির সাথে জড়িত। তা বললাম ঠিক আছে। একদিন তো ওর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে ও বললো, খালাম্মাকে সালাম দেওয়ার পরে খালাম্মা ড্রয়িং রুমে বসছে, আমরা 3 জনই বসলাম। তো আমার ওই ফ্যামিলি, ওদের ফ্যামিলিটা হচ্ছে ও এবং ওর এক ছোট বোন, ওর আব্বু আর ওর আম্মু, এই হলো 4 জনের ওদের ফ্যামিলি। তো ওরা, আমরা ড্রয়িং রুমে বসে কথা প্রসঙ্গে বললাম যে খালাম্মা আপনার সাথে একটা ঘটনা ঘটছে, এটা একটু যদি বলেন। বলে তখন ওকে, ছেলেকে উদ্দেশ্য করে বলে তুই বল, আমি মাঝে মাঝে তোর সাথে যোগ দিব আর কি। তখন ওই ঘটনা বললো যে ঘটনাটা বেশ কিছুদিন আগের, অনেক দিন আগের, অনেক বছর আগের, প্রায় 20-25 বছর আগের ঘটনা। তো ওই ওর আব্বু হলো আপনার একটা সরকারি কর্মকর্তা, কিন্তু উনি যে পেপারস মিলে আর কি ওনার ইয়াটা পড়ছিল, দায়িত্ব পড়ছে বিভিন্ন। তো চিটাগং এ পেপারস মিল যে আছে ওইখানে উনি ওইখানে ইয়াতে ছিলেন আর কি, জেনারেল ম্যানেজার হিসাবে ওইখানে গেছিলেন। তো ওইখানে ওনার পোস্টিংটা ছিল। তো উনি যখন ওইখানে যান তখন ওর বয়স, আমার বন্ধুর বয়স প্রায় 7-8 বছর বয়স বা এরকম আর কি। তো ক্লাস 3-4 পড়ে। ওর আম্মু তখন প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সির এরকম একটা সময় লাস্ট স্টেজটা ছিল আর কি, যে কোনো সময় ডেলিভারিটা হয়ে যেতে পারে আর কি। তো ওরা যখন ওই বাসায় গেল, তো হঠাৎ ওদের বাসায় একটা কাজের মেয়ে আর কি মহিলা ছিলেন, বয়স প্রায় 60-65 বছর বয়স এরকম। তো মহিলা হালকা পাতলা লম্বা গড়নের একজন মহিলা, এবং খুব বিশ্বস্ত, কারণ ওদের ওয়াইড্রফের উপরে ওর বাবার মানি ব্যাগ থাকতো, রান্না বাড়ার মহিলা। আসলে কাজের মেয়েদের নিয়ে যে সমস্যাগুলো হয়, যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যে চুরি করে বা এইটা করে, ওইটা ধরে, ওইটা নিয়ে যায়। তো ওই মহিলার কাছে ওরা ওই প্রজেক্টে যাওয়ার পরে তো পুরো সংসারটাই খালাম্মা দিয়ে আর কি একদম নির্ভাবনায় থাকতেন, যে কোথাও গেলেও বুয়া তার মতো কাজ করে গর্দর লকটক করে চলে যেতেন। তো এতটাই বিশ্বস্ত ছিলেন। তো একদিন ওই হঠাৎ করেই মহিলা কাজে আসা বন্ধ করে দিল রাসেল ভাই।
তো ওনার অবস্থাটা ছিল এরকম যে শরীরটা নিয়ে উনি বেশি মুভ করতে পারেন না, বেশি কাজ করতে পারেন, নোয়া হয়ে ঘর মুছতে পারেন না, বা কিছু ভারী কাজ করতে পারেন না, কোনো কাজই করতে পারেন না। খালাম্মার শরীরটা, খালাম্মা বললো আমাকে যে বাবা আমার শরীরটা তখন এত ভারী হয়ে গেছিল, আমার এই ছেলেটা যে বড় ছেলেটা ওর সময় কিন্তু এরকম আমি হইনি, কিন্তু ওই আমার মেয়েটা যখন আমার গর্ভে আসলো এবং লাস্টের দিকে আমি কোনো মুভি করতে পারতাম না। তো একদিন ওই মহিলা বুয়া আপনার প্রায় 6-7 দিন আসতেছে না। তো আমি এর কাছে জিজ্ঞেস করছি, দারোয়ানের কাছে জিজ্ঞেস করছি, তারপর একে দিয়ে কোনোভাবে না একটা কাউকে ম্যানেজ করা যায়। আর বুয়া তো এরকম করেন না সাধারণত, যে না বলে না কয়ে উনি হঠাৎ করে চলে গেছেন। আর বুয়া যেহেতু জানেন আমার শরীরের এই অবস্থা, এবং উনি আমাকে বেশ টেক কেয়ার করতেন, যদিও উনি এসে ছুটা বুয়া হিসাবে কাজ করতেন, কিন্তু উনি সব কিছু গুছাই টুছাই দিয়ে যেতেন এবং আমার সবসময় খেয়াল রাখতেন শরীরে। তো হঠাৎ করে বুয়া না আসায় আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। তো আমি প্রায় গ্রিল ধরে বাইরে দাঁড়ায় থাকতাম, নিচে দিয়ে কেউ গেলে আমি তাদেরকে ডাক দিয়ে বলতাম যে আমাকে একটু আসো, কাজ করে দিয়ে যাও। তো এরকম আর কয়দিন। তো একদিন আমি অনেক করে ড্রয়িং রুমে যেয়ে দাঁড়াইছি, ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ায় আছি। তো ড্রয়িং রুমে দাঁড়ায় আমার এমন পেটের মধ্যে ব্যথা হলো, যে এমন পেইন উঠলো, তো আমার মনে হলো যে পুরো দুনিয়াটা ঘুরে গেছে। আমার ছেলেটা স্কুলে গেছে, আমি বাসার মধ্যে একা, আমার হাজবেন্ড তখন কাজে গেছেন। তো আমি হঠাৎ করে ড্রয়িং রুমের মধ্যে দাঁড়ানো থেকে কার্পেটের মধ্যে পড়ে গেলাম, মানে বসে পড়লাম আর কি। বসে পড়ে যে শুয়ে পড়ছি, আমার আর কোনো সেন্স নাই। তো কিছু অনেকক্ষণ পরে আমি শুনতেছি যে দরজার মধ্যে নক করতেছে, টক 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 করে শব্দ হচ্ছে। তো আমি অনেক বলার চেষ্টা করলাম কে কে কে, কিন্তু তারপরে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তারপরে আমি উঠে অনেক কষ্টে আপনার পাশেই ছিল সোফাটাকে ধরে উঠে তারপর যে দরজাটা খুললাম, যে কে, তাকায় দেখি যে বুয়া দাঁড়ায় আছেন, যে খালা। আমি তাকে দেখা মনে হলো, আমার শান্তি লাগলো, যে আমার শারীরিক কষ্টটা আমি ভুলে গেলাম, যে আসলে বুয়া আসছেন। আমার পুরো বাড়ির এই 6-7 দিন যে কাপড় চোপড় সব জমে আছে, জিনিসপত্র, মানে একজন যা হয় আর কি। তো বুয়াকে বললাম যে খালা আপনি আসছেন, আসেন। তো খালা ভিতরে আসলো, ভিতরে এসে খালা কি করলেন, ওই দরজা থেকে আমাকে ধরলেন, ধইরা বললেন যে খালা আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, একটু বিপদে পড়ে গেছিলাম এর জন্য। তো একটা জিনিস এখানে বলার রাসেল ভাই, উনি এই খালাম্মাকে ধরে, মানে যে সোফাতে ডাইনিং এর ড্রয়িং রুমের যে ওদের ডিবেন ছিল, ডিবেনের উপরে নিয়ে বসাই গেল। খালাম্মা বললেন যে আমাকে এমন হালকাভাবে নিয়ে গেলেন যে আমি ওইটুক যাওয়ার পথটার কোনো কষ্ট বোধ করলাম না, মানে মনে হলো যে বাতাসের উপর দিয়ে উঠায় উনি নিয়ে গেলেন। খালাম্মা এগুলো বললেন। তো বসার পরে আমি ডিবানে চোখ বন্ধ করে বসলাম। বসার পরে বলতেছি, খালা বলতেছে খালা আপনি চিন্তা করেন না, আমি কাজ করে দিচ্ছি সবকিছু, আপনি এখানে রেস্ট নেন। তো আমি চোখ বন্ধ করে আছি, চোখ বন্ধ করে আর কি শুয়ে আছি ডিবানের মধ্যে হেলান দিয়ে। তো এর মধ্যে শুনতে শব্দ পাচ্ছি যে আমার রান্নাঘরের মধ্যে থালা বাসন ধোয়ার শব্দ হচ্ছে, একবার মনে হচ্ছে যে আপনার ঝাড়ু দেওয়ার শব্দ হচ্ছে, আবার একবার মনে হচ্ছে কাপড় ধোয়ার শব্দ, খচখচ শব্দ পাচ্ছি আমি। তো সব ব্যাপারগুলো একদম মানে যা হয় আর কি। তো আমি তন্দ্রার মতো করে এগুলো শুনতেছি। তো কিছুক্ষণ পরে এই বুয়া আমাকে আস্তে আস্তে এসে ডাকতেছে। আমি হঠাৎ চোখ খুলে দেখি বুয়া ডাকতেছে, বুয়া বলতেছে খালা এই পানিটা খান। এক গ্লাস পানি দিল রাসেল ভাই, মানে এক গ্লাসটা নিয়ে এসে বলল আপনি এটা খান। তো আমি পানিটা উঠা বললাম যে খালা আমি তো আপনার কাছে পানি চাই নাই। কয় যে না চাই, উনি বলছেন আপনাকে গল্পটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি বললেন এইভাবে বললে মানে সুবিধা হয় না হলে। হ্যাঁ, তখন খালা বলতেছে যে আর কি যে আমি তো পানিটা চাই নাই। তো বললো যে না খালা আপনি খান। তো খালাম্মা বললো যে ঠিক আছে। তখন আমি উঠে বসে পানিটা হাতে নিলাম, নিয়ে একটু মুখে দেওয়ার পরে পানিটা আমার কাছে এমন ভালো লাগলো যে মনে হলো যে আমি এমন কিছু খাচ্ছি যেটা আসলে আমি আগে কখনো খাইনি। মনে হলো যে আমার কাছে এক গ্লাস পানি আমি এক জগ পানির মতো খেলাম, এক জগ পানির মতো খেলাম। তো আমি বললাম যে খালা আপনি আমাকে এটা কি দিয়েছেন? এটা কয় যে না নর্মাল পানি তো দিছি খালা, আপনি এটা খান। তো পানি খাওয়া হলো, আমি গ্লাসটা দিলাম। তো উনি চলে গেলেন, পানিটা নিয়ে ভিতরে গ্লাসটা নিয়ে চলে গেলেন। তো তারপরে আমি আবার হেলান দিয়ে শুইছি। তো এরকম সময় শুনতেছি যে বুয়া থালা বাসন আবার ধুইতেছে। আমি একবার চিন্তা করলাম যে থালা বাসন তো কিছুক্ষণ আগে ধুইছে বুয়া, তাহলে আবার কি থালা বাসন ধুইতেছে? তো ঠিক সেই সময় আবার শুনতেছি যে আমি আপনার ওই কাপড় কাচার শব্দ হচ্ছে। তো একই টাইম আমি তো তখন পানিটা খেয়েছি কিছুক্ষণ আগে। আর রাসেল ভাই এখানে একটু বলি যে খালাম্মা বললো যে এই পানিটা খাওয়ার পরে তার শরীরের মধ্যে এমন একটা আরাম বোধ হইলো যে এর আগে যে কষ্টটা ছিল, এই পেটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা ছিল, এই ছিল, হ্যাঁ চলে গেল। তো উনি করলেন কি, ওই শব্দ শুনে ওইখান থেকে উঠে আপনার রান্নাঘরের ডাইনিং স্পেসটার মধ্যে থেকে রান্নাঘরটা দেখা যায়। তো উনি তাকায় দেখলেন যে রান্নাঘরে ওই বুয়া কাজ করতেছেন।
আপনার থালা বাসন ধুইতেছেন। তো উনি ঘুরে আবার ওনাদের যে পিছনের বারান্দা আছে, বারান্দার দিকে যখন যাচ্ছেন, ছেলের রুমের যে আপনার ওয়াশরুমটা আছে ওইখানে যেয়ে দেখেন যে বুয়া আপনার কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই চিন্তা করেন, একজন মহিলা একই টাইমে আপনার রান্নাঘরে আপনার থালা বাসন ধুইতেছেন, আবার উনি সেকেন্ড টাইম একই সাথে দুই জায়গায়, এবং খালামা বলতেছেন যে আমি এটা কি দেখলাম। তো যাই হোক, সেদিনের মতো ঘটনা এখানেই, বুয়া তারপর কাজ টাজ করে চলে গেছেন। আর আমি মনে করলাম যে আমি হয়তো ভুল দেখছি। তো রাতে যখন আমার হাজবেন্ড আসলেন, আইসা বললেন যে আমি তখন একটু ঘুমাই গেছিলাম, উনি এর মধ্যে আসছেন, হাজবেন্ড আসছে, আইসা বললো যে ছেলে তো ঘুমাচ্ছে, তুমি কি করতেছো। তো আমি বললাম যে আজকে উনি বলতেছেন, তো উনি বলতেছেন যে আমি তো এই ঘুমাই গেছিলাম, বুয়া আইসা কাজ করে। হ্যাঁ, তোমার ঘর দেখে আমি বুঝছি যে বুয়া আসছিল। যাক, বুয়ার কি হয়েছে? মেয়ের কি একটা সমস্যা হয়েছিল। রাতে শোয়ার সময় আমি হাজবেন্ডকে বললাম, জানো একটা ঘটনা ঘটলো আজকে। আমি দেখলাম বুয়া একই সময়ে রান্নাঘরে কাজ করতেছে, আবার এক সময় দেখলাম যে সে কি বলে আপনার বাবুর ওয়াশরুমে এসে কাপড় কাচতেছে। তখন আমার হাজবেন্ড বললো যে দেখো, তোমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তুমি কি দেখতেছো না দেখতেছো এগুলো নিয়ে মাথা ঘামায়ো না, যে আল্লাহ করে আমি ঢাকায় ফোন করছি, আম্মারা আসতেছে, তারা তাড়াতাড়ি করবো। পরের দিন রাসেল ভাই বললো যে উনি ঘুমাইছিলেন, খালাম্মা ড্রয়িং রুমেই ঘুমাইছিলেন, ওনার বেডরুমে ঘুমাইছিলেন। তো বুয়া আইসা ওনাকে ডাকতেছেন। দরজা কিন্তু লক ছিল, রাসেল ভাই একটু মার্ক করেন যে দরজাটা কিন্তু বন্ধ, এবং বুয়ার ঢুকার কোনো নেই, ওনার হাজবেন্ডের কাছে চাবি আছে, কিন্তু বুয়া কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারেন। উনি ওনাকে ডাকতেছেন যে খালা কাজ শেষ, বলতেছে খালা আজকে যেই কাজগুলো কি কি কাজ করব। তো বুয়ার আমি কিন্তু তখন বুয়ার দিকে তাকায় বললাম যে ও বুয়া আসছেন, আচ্ছা কিভাবে আসলো না আসলো এগুলো আমি তখন আর খেয়াল করি নাই। তো বুয়া আমাকে বললো যে খালা আমি কাজগুলি করি, আপনি এখানে এই নেন, আপনাকে একটা প্যাকেট দিল খালাম্মার কাছে, একটা প্যাকেট। বললো এটা কি? কয় খালা এটা আপনার জন্য আনছি, আপনি একটু খান। কয় এটা কি? আপনি আপনার জন্য আনছি, নেন না একটু দেখেন কি। তো আমি প্যাকেটটা খুলে, খালাম্মা বলতেছে যে আমি প্যাকেটটা খুলে দেখলাম যে ওইটার মধ্যে তেঁতুল, আর কি ওই যে পাহাড়ের ভাজে ভাজে যে তেঁতুল গাছটা হয়, খুব ছোট আকারের, কিন্তু তেঁতুলগুলো অনেক মিষ্টি হয় বলে। তো খালাম্মা বললো যে আস্তা তেঁতুলের খোসা সহ তেঁতুল, এক চোপ্পা তেঁতুল। তো তেঁতুলটা আমি বের করে বললাম, খালা আপনি কিভাবে জানলেন যে আমার তেঁতুল খাইতে ইচ্ছা করছে? আমি গত রাতেই চিন্তা করতেছিলাম যে আজকে আপনি আসলে একটু টাকা দিব, আপনি বাজার থেকে তেঁতুল কিনে এনে দিবেন আমাকে। খালা এই সময় মাদের কি খেতে হয় আমি কিন্তু জানি, আমি তো মা হইছি। তো আমি করলাম কি, খালামা বলতেছে যে আমি একটা দুইটা তেঁতুল খুলে মুখে দিয়ে মনে হলো এত মিষ্টি যে আসলে নর্মাল তেঁতুলের মতো স্বাদ না ওই তেঁতুলের। তো উনি বললো যে খালা চলে গেলেন কাজে। তো কিছুক্ষণ পরে আমি ওইখানে শুয়ে আছি, হঠাৎ করে আবার গতকালকের মতোই আমি শুনতেছি যে বুয়া কিছুক্ষণ ঝাড়ু দিতেছে, কার্পেটের উপরে ঝাড়ু দিতেছে, তারপর ওই যে রান্নাঘরে কাজ করতেছে, আবার আপনার বাথরুমে কাজ করতেছে। তো আমি হঠাৎ করে বললাম কি, এই কালকে যে দেখলাম বুয়াকে, আমার মনে পড়লো যে কালকে যে দেখলাম একসাথে দুই জায়গায় কাজ করে, আজকে দেখি তো তাড়াতাড়ি। তো উনি রাসেল ভাই উঠে রান্নাঘরে যায় দাঁড়াইলেন, যারা দেখে যে বুয়া ঠিকই রান্না করে ওই যে আপনার থালা বাসন ধুইতেছে, পানি কল ছাড়া কল পড়তেছে, পানি পড়তেছে, উনি ধুইতেছে। আর ওনার দিকে তাকায় একটা হাসি দিল বুয়া, যে বুয়া আর কতক্ষণ হাসি দিল। আমি আবার ঘুইরা যখন বাবুর বাথরুমটার মধ্যে গেলাম যেখানে কাপড় ধুইতেছে, যা দেখি না ওইটা কিছু নাই, দরজাটা বন্ধ, ভিতরে কোনো কিছু। আমি বললাম ও আচ্ছা, আমি হয়তো ভুল দেখছি। আমি যখন আবার ওইখান থেকে ঘুরে ডাইনিং স্পেসের মধ্যে আসছি, ঠিক তখন আপনার বাবুর বাথরুমটার মধ্যে থেকে কাপড় ধোয়ার শব্দ আসতেছে। তো আমি করলাম কি, ঘুরে আবার তাদের খালামা বলতেছে যে আমি ঘুরে আবার বাবুর বাথরুমে যখন গেছি, তো তখন দেখি যে বুয়া ওইখানে কাপড় দিতেছেন, বসে আমার দিকে পিছন ফিরে বসে কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই, একটার সাথে একজন মহিলাকে দুই জায়গাতে দেখাটা কিন্তু একটু নর্মাল না। হ্যাঁ, আর ওই শরীরের অবস্থাটা যদি ওরকম থাকে, তো বুয়া তখন খালামা বলতেছে যে এটা দেখার পরে আমার কোনো হিতাহিত জ্ঞান নেই, আমি আবার আর কি কনফার্ম করার জন্য ইয়াতে আসছি, কি বলে রান্নাঘরে আইসা দেখি যে বুয়া ওইখানে দাঁড়ায় আমার দিকে তাকায় একটা হাসি দিছে। এইটা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তো আমি ওইখানে পড়ে গেছি। তো এরপরে আর কি সেই দিনই খালাম্মাকে আর কি খালাম্মা বললেন যে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো ওনার হাজবেন্ড আইসা দেখছেন উনি ফ্লোরে পড়ে রয়েছেন। তো আপনার ওনাকে হসপিটালে ভর্তি করা হলো। ওনার যে এই মেয়েটা হইলো আর কি, আমার বন্ধুর যে ছোট বোনটা হইলো, তো উনি এরপরে ছেলেকে নিয়ে স্কুলে যখন গেছেন, আশেপাশে স্কুলের যে অন্য বাসায় কাজ করতেন বুয়া, তো তাদের সাথে কথা হওয়ার পরে তারা বললো যে বুয়া তো প্রায় 1 মাস আগে ধরে আমাদের বাসায় আসেন না আর কি, অন্য যে বাসাগুলো কাজ করতেন কমিউনিটিতে যে বাসাগুলোতে কাজ করতেন। তো তারা বললো যে 1 মাসে তো আসছেন না। তো খালাম্মা বললো যে 15 দিন আগেও তো বুয়া আমার বাসায় কাজ করে গেল, আমি হসপিটালে ভর্তি হওয়ার আগে। তো তারপরে ওনাকে হাজবেন্ডকে দিয়ে উনি এটা করাইলেন, অনেক খোঁজ খবর করায় বুয়ার খবরটা নিলেন। যে খবর নিয়ে দেখলেন যে ওই বুয়ার যে একটা মেয়ে ছিল অটিস্টিক, তো ওই মেয়েটা এবং ওই বুয়া একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে রাসেল ভাই। কিন্তু এই 1 মাস আগে তারা মারা গেছেন,
এক কিন্তু এতদিন মাসে ধরে কাজ করেছেন। তার বাসায় কিন্তু একটা সাপোর্টটা দিছেন। জি তাহলে এই সাপোর্টটা কে দিল? জি এবং খালাম্মা আরেকটা জিনিস বললো যে আমার যে মেয়েটা হওয়ার পরে এইটাই হলো আমার কাছে খুব ভালো লাগছে যে আমি ও তো আমার ছোট বোনের মতো, বিয়ে হয়ে গেছে, ওর সাথে যখন স্কুলে কোনো ঘটনা ঘটতো, জি বলেন। হ্যাঁ স্কুলে যখন ঘটনা ঘটতো তখন রাসেল ভাই এটা কি আসলে সেই ঘটনা? দেখেন ওই যে ওই ঘটনা কিন্তু খালাম্মা আমাকে বলছে যে আমি কোনো হুজুরের সাথেও শেয়ার করি না, এটা শেয়ার করলে অন্য রকমের ঘটনা ঘটতে থাকে। হ্যাঁ এটা কিন্তু আমাকে আসলে খালাম্মা বলছে যে আমি কিন্তু এই পর্যন্ত কারোর সাথে শেয়ার করি না ব্যাপারটা। তো এই বোনটার সাথে কেউ যদি কোনো রকম মিসবিহেভ করে, ইভেন দো ক্লাসের টিচাররা যদি মারে, তাহলে তাদের হাত ফুলে যায়। খালাম্মা তার মেয়েটাকে কিছু বলতে পারে না। হ্যাঁ তো রাসেল ভাই, তো এই ছিল আজকে ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং ভালোর দলে আছেন। বরাবর মতোই আমি মাহমুদ শোয়েব বগুড়ার এয়ারপোর্ট এলাকা থেকে বলছি। আমি অনেক ঘটনা বলেছি আপনাদের ভূত এফএমে, আমাকে বারবার ভূত এফএমে ডাকা হয় এবং জানি না এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগবে। আমি যেই ঘটনাটি বলবো এটা একটি শিমুলপুর গ্রামের বটগাছ কেন্দ্রিক বা কবরের অভিশাপ কেন্দ্রিক ঘটনা। তো চলুন সরাসরি ঘটনার মধ্যে যাই, তাহলে বোঝা যাবে আজকের ঘটনাটি কতটা স্পেশাল ছিল। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সীমানার কাছে অবস্থিত ছিল এই গ্রাম। এই গ্রামের নাম ছিল শিমুলপুর। এই গ্রামের জীবন যাত্রা স্বাভাবিক হলেও গ্রামের ঠিক পশ্চিম প্রান্তে একটি বিশাল হাজার হাজার বছরের পুরনো বটগাছ আছে এবং তার নিচে থাকা একটি অজ্ঞাত কবর গ্রামবাসীদের মনে চিরস্থায়ী আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। শিমুলপুর গ্রামের বটগাছটি আকারে ছিল বিশাল বড়, মানে বলে বোঝাতে পারবো না। তার ঝুলন্ত ঝুড়িগুলো এত দ্রুত বিস্তৃত ছিল যে মনে হতো যেন গাছের শত শত হাত মাটি থেকে উঠে আসা সেই গোড়া এলাকাকে গ্রাস করেছে। স্থানীয়রা বিশ্বাস করত যে এই গাছটি গ্রামের সীমান্ত দেবতা এবং সে বহু যুগের গোপন ইতিহাস ধারণ করে আসছে। সূর্য ডোবার পর কোনো গ্রামবাসী সেই গাছের নিচে যেত না। বটগাছ বা গাছের ঠিক নিচে ছিল একটি পাথরের স্ল্যাব বা একটা ঢালাই করা কিছু দিয়ে ঢাকা অজ্ঞাত একটা কবর ছিল। গ্রাম প্রধানের প্রবীণরা তখন বলতেন বহু বছর আগে এখানে একজন বিদেশি জাদুকরকে, মানে যারা মন্ত্রতন্ত্র করে আর কি, এখানে গোপনে কবর দেওয়া হয়েছিল, যিনি গ্রামের সর্বনাশ ঘটাতে চেয়েছিলেন। সেই কবরকে কেন্দ্র করেই গ্রামের সবাই এই বটগাছকে ভয়ঙ্কর একটি বটগাছ বা এটাই গ্রামের একটা আতঙ্ক বলে মনে করত। শিমুলপুর গ্রামের সর্দার ছিল এক সাহসী যুবক। তার নাম ছিল অর্ক। অর্ক ছিল আধুনিক টাইপের একটা ছেলে, তাই সে গ্রামের এই কুসংস্কারগুলোকে মানতে চাইতো না। একদিন গ্রামের পঞ্চায়েতের সিদ্ধান্ত নিল ঝড়ের কারণে বটগাছটি ভেঙে পড়া একটি বিশাল ডাল সরিয়ে ফেলে দেওয়া দরকার ছিল। গ্রামবাসীরা ভয়ে সে ডাল কাটতে রাজি হলো না। অর্ক এবার এই কুসংস্কারকে ভাঙার চ্যালেঞ্জ নিল। সে ঘোষণা করলো সবার মাঝে সে একাই রাতের বেলা তাও অন্ধকারে এই ডালটি কাটবে। সেই রাতে অর্ক যখন কুড়াল হাতে বটগাছের নিচে পৌঁছালো তখন চারিপাশে নীরবতা ছিল অস্বাভাবিকভাবে ভারী। পূর্ণিমার চাঁদ বটগাছের শাখা প্রশাখাকে ফাঁক দিয়ে আবছা আবছা আলো ফেলছে ওই জায়গাটার গোড়ার দিকে, যা পরিবেশকে আরো বেশি রহস্যজনকভাবে তৈরি করে তুলছে। তো কবরের স্ল্যাবের উপর দিয়ে সেই রাতে অর্ক যখন কুড়াল হাতে বটগাছের নিচে পৌঁছালো তখন চারপাশে নীরবতা এবং অস্বাভাবিক ছিল। পূর্ণিমার বটগাছ এবং গাছের শাখা প্রশাখার ফাঁক দিয়ে তো বললামই আবছা আলো আসছিল, যা পরিবেশকে আরো রহস্যময় করে তুলছিল। ডালটি কাটার জন্য সে যখন প্রস্তুতি নিচ্ছিল
তখন সে খেয়াল করলো কবরের স্ল্যাবের উপর দিয়ে যেন কিছু একটা সরীসৃপের মতো গড়িয়ে আসছে। অর্ক প্রথমে পাত্তা দিল না, কিন্তু যখনই সে কুড়ালটি ডালে আঘাত করতে গেল, ঠিক তখনই কবরের থেকে এক তীক্ষ্ণ ধাতব শব্দ ভেসে এলো। অর্ক চমকে উঠল। সে দেখল কবরের স্ল্যাবটি যা সামান্য কেঁপে উঠল এবং স্ল্যাবের ফাঁক দিয়ে সবুজ নীল রঙের একটি বাষ্প ধোঁয়ার মতো উঠে আসছে। ভয়ঙ্কর বিষয় হলো, সেই বাষ্প ধীরে ধীরে একটি অস্পষ্ট মানুষের আকৃতি ধারণ করতে লাগলো। সে আকৃতি থেকে কোনো মুখ বা কোনো চোখ স্পষ্ট ছিল না, শুধু একটি ক্ষীণ ফিসফিসানি শোনা যাচ্ছিল। অর্ক বুঝতে পারলো এটি সাধারণ কোনো ঘটনা নয়। ফিসফিসানির ভাষা অর্ক বুঝতে পারছিল না, কিন্তু তার মনে হলো কেউ তাকে বলছে, আমার শান্তি ভঙ্গ করিস না, নইলে তোর গ্রামের শান্তি আমি কেড়ে নিব। এইবার সাহসী অর্ক প্রথমে পালাতে চাইলেও গ্রামের সম্মান বাঁচাতে সে দাঁড়িয়ে রইল। সে তার হাতে থাকা কুড়ালটি দিয়ে বটগাছের ডাল কাটার বদলে কবরের স্ল্যাবের দিকে সেই কুড়ালটি ছুরি মারলো, মানে ভয়ের দোচনে আর কি। কুড়ালটি স্ল্যাবে আঘাত করার সঙ্গে সঙ্গে সেই অদৃশ্য আকৃতিটি একটি বিকট চিৎকার করে উঠল, যা মানুষের কণ্ঠস্বর ছিল না, বরং মনে হলো যেন শত বছরের পুরনো কাঠ ফেটে যাওয়ার একটা শব্দ। সবুজ নীল বাষ্প দ্রুত গাছের শাখা পোশাকের মধ্যে মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা যখন বটতলায় গেল, তারা দেখলো কাটা ডালটি সেখানেই পড়ে আছে, কিন্তু অর্ক সেখানে নেই। কেবল কবরের স্ল্যাবের উপর কুড়ালটি গেঁথে আছে, আর বট গাছের একটি বিশাল ঝুড়ি হঠাৎ করে শুকিয়ে কালো হয়ে গেছে। অর্কের আর কখনো শিমুলপুর গ্রামে দেখা যায়নি সেই অর্ককে। তবে এরপর থেকে গ্রামের একটি নতুন আতঙ্ক আবার একটি যোগ হলো। মাঝামাঝি পূর্ণিমার রাতে বট গাছের ডাল থেকে একটি কুড়ালের আঘাতের শব্দ ভেসে আসে এবং গ্রামবাসীরা দেখতে পেত সেই কবরের উপরের স্ল্যাবটি সামান্য কম্পিত হচ্ছে, যার বিশ্বাস করতে অর্ক সেই বিদেশি জাদুঘরের অভিশাপের শিকার হয়েছে এবং তার আত্মা বটগাছের নিচে আটকে আছে, অথবা সেই কবরের মধ্যে সেই জাদুঘরের সাথেই বন্দী আছে। শিমুলপুর গ্রামের মানুষ এখন সেই গাছটিকে আরো বেশি ভয় পায়। তারা বিশ্বাস করে গাছটি অর্ককে জাদুঘরের হাতে রক্ষা করতে পারেনি, মানে সেই গাছ জাদুঘরের হাত থেকে অর্ককে রক্ষা করতে পারেনি, বরং তাকে তার কাছে বলি দিয়েছে। বটগাছ এবং কবর দুইটি যেন মৃত্যুর প্রতীক, এক নীরব ও ভয়ঙ্কর রহস্য যা শিমুলপুর গ্রামের ইতিহাসে চিরস্থায়ী থাকবে। যাই হোক, এই ছিল শিমুলপুরের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এমন ঘটনা দিয়ে থাকি। আপনারা যদি চান আমাদের ঘটনাকে আপনাদের ঘুমের সাথী হিসেবে করে নিতে পারেন। রাসেল ভাইয়া, আমার এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লাগে ঘটনাটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।